জুলাই আগস্ট আন্দোলনে আহত নিহতদের জন্য কারা দায়ী, কারা এর জন্য খুনি, সেইটার বিচার করার ক্ষেত্রে হবে কিনা, বিচার হবে কিনা সেটা নিয়ে অনেকে সন্দিহান। একদিকে অভিযোগ, কারণ একদিকে অভিযুক্ত অনেকে বিদেশে রয়ে গেছেন, কেউ কেউ আবার বিদেশে চলে যেতে পারছেন। এসব নানা বিষয় নিয়ে বিচারে নানা রকম প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। কেউ কেউ এরকম বিশ্লেষণও দিচ্ছেন। এসব নিয়ে আলোচনা করার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জনাব মোহাম্মদ তাজুল ইসলাম। জনাব মোহাম্মদ তাজুল ইসলাম, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আপনাকে ধন্যবাদ, আপনি আমাদের সময় দিয়েছেন এবং আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমাদের সাথে আরও থাকছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রাশনা ইমাম। ব্যারিস্টার রাশনা ইমাম, আপনাকেও আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই এবং আপনি সময় দেওয়ার জন্য আমরা আপনাকে শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা আপনার জন্য। আমি ওসব প্রথমে জনাব তাজুল ইসলাম আপনার কাছে যেতে চাই। জনাব তাজুল ইসলাম, আপনি জানেন যে জুলাই হত্যাকাণ্ডের বিচারে আপনাদের অন্যতম চ্যালেঞ্জ হচ্ছে শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত আনা যাবে কিনা। অন্যদিকে আমরা দেখলাম যে জনাব ওবায়দুল কাদের নাকি ৩ মাস দেশেই ছিলেন, তারপরে তিনি চলে গেছেন। বিচার প্রক্রিয়ায় আপনারা কি আসলে সবার সহযোগিতা পাচ্ছেন কিনা? আদালত জানতে চেয়েছেন মহাপুলিশ পরিদর্শকের কাছে বা পুলিশ চিফের কাছে যে কিভাবে তিনি দেশ ছেড়ে চলে গেলেন। আপনার কি মনে হয় তিনি কিভাবে দেশ ছেড়ে চলে গেলেন? এই সরকারের মধ্যেই কি কেউ কেউ তাকে দেশ ছেড়ে চলে যেতে সাহায্য করেছেন? জি, আপনাকে ধন্যবাদ, অত্যন্ত প্রাসঙ্গিক প্রশ্নটা করেছেন। ওবায়দুল কাদের সাহেব চলে যাওয়ার ব্যাপারে যেটা শোনা যাচ্ছে যে উনি ৩ মাস দেশে ছিলেন। তো আপনারা জানেন যে বাংলাদেশে এই বিপ্লবের পরে পুলিশ বাহিনীতে যে অস্থিরতাটা ছিল, বাংলাদেশে এরকম পরিস্থিতি কখনো হয়নি যে গোটা পুলিশ বাহিনী পালিয়ে গেছে। এবং যেহেতু তারা একটা বড় অংশই এই গণহত্যার সাথে সম্পৃক্ত ছিল, অপরাধের সাথে সম্পৃক্ত ছিল, তাদের পালিয়ে যাওয়াটা ছিল স্বাভাবিক। তারপরে কিছু যারা যখন ফিরে আসলো, এটা আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হতে একটা সময় লেগেছে। এবং এই সুযোগটার সদ্ব্যবহার করে আমাদের যে সমস্ত সম্ভাব্য পারপিট্রেটরস, যারা আসামি যারা আছেন, তারা দেশ ত্যাগ করেছেন। এবং সেই ক্ষেত্রে আমরা যতটুকু জানতে পেরেছি যে ৩ মাস পর্যন্ত তিনি ছিলেন। আমরা এই ব্যাপারে বিজিবির সাথে কথা বলেছি। তারা যেটা বলার চেষ্টা করেছেন যে আমাদের বর্ডারে ৪,১০০ কিলোমিটারের বেশি বর্ডার আছে ভারতের সাথে, এবং সেই ক্ষেত্রে বিওপি গুলোতে যে কয়েকজন করে বিএসএফ থাকে, তাদের পক্ষে আসলে পুরো সীমান্তটা পাহারা দেওয়া সম্ভব নয়। এই ফাঁক দিয়ে যদি কেউ পার হয়ে যায়, বাংলাদেশের কোনো ইমিগ্রেশনকে টাচ না করে, ওপার থেকে তাদেরকে আসলে ওয়েলকাম করার লোক আছে। সেই ক্ষেত্রে তারা চলে যেটা যাচ্ছেন, এটা বিজিবি চাইলেও অনেক ক্ষেত্রে তারা রোধ করতে পারেনি বলে তারা বলেছেন। আর বাংলাদেশের মধ্যে এটা অস্বাভাবিক নয় যে পুলিশের মধ্যে যেহেতু তাদের অনেক বেশি অনুগত লোকজন ছিল, তারা কেউ কেউ তাকে সহযোগিতা করেছেন, এটা স্বাভাবিক। কিন্তু যত সময় যাবে আমি মনে করি যে এই জিনিসটা আস্তে আস্তে ঠিক হয়ে আসবে। এইভাবে পালানোর পথটা আস্তে আস্তে রুদ্ধ হয়ে যাবে তাদের জন্য। না মানে আপনার কথা থেকে একটু ব্যারিস্টার ইসলাম আপনার কাছে একটু আসি যে আপনি বলছেন যে যত সময় যাবে তত ঠিক হবে, আবার আপনি বলছেন যে বা আপনাদের কাছে খবর হচ্ছে ৩ মাস উনি দেশে ছিলেন। অর্থাৎ প্রথম ১ মাসকে যদি আমরা ধরে নিই যে পুলিশ বাহিনী তার পুনর্গঠন তার সেটার ক্ষেত্রে অসুবিধা, কিন্তু আমরা তো দেখলাম যে যখন পুরোটার সবাই সবার দায়িত্ব নিয়েছে তারপরে উনি গিয়েছেন। এটা কিভাবে ব্যাখ্যা করবেন? মানে ডেফিনেটলি যে এই জিনিসটা তাদের ব্যর্থতা তো বটেই। আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে আদালতের যে ওয়ারেন্ট ছিল সেটাকে কার্যকর করার ব্যাপারে যতটুকু তাদের সিরিয়াস হওয়া উচিত ছিল, অথবা টেকনোলজি ব্যবহার করে তারা যেভাবে সিরিয়াসলি তাকে গ্রেপ্তার করতে পারতেন, সেটা তারা করেননি। এটা ডেফিনেটলি তাদের একটা ব্যর্থতা আমি বলবো। আরেকটা জিনিস হচ্ছে, আমরা এটাও জানতে পারছি যে প্রথমে তাদেরকে কিন্তু কোথাও কোথাও আশ্রয় দেওয়া হয়েছিল জীবন বাঁচানোর জন্য বা ইত্যাদি ইত্যাদি কথা বলে। কিন্তু তারপরে যখন জীবন বাঁচানোর পর্বটা শেষ হয়ে গেল, তাদের জীবনের উপর আশঙ্কা কমে গেল, তখন তাদেরকে আসলে আইনের হাতে সোপর্দ করা উচিত ছিল। সেই জায়গাটায় একটা শূন্যতা হয়েছে বলে আমরা মনে করছি। আপনার কাছে কি মনে হচ্ছে যে এটার ক্ষেত্রে কিছুটা পিক এন্ড চুজ করা হয়েছে, যে কাকে আসলে মানে আশ্রয় নিতে সবাই এক জায়গাতেই গিয়েছেন, আমরা ক্যান্টনমেন্টের কথা বলতে পারি, কিন্তু তারপরে পিক এন্ড চুজ করা হয়েছে কাকে তুলে দেওয়া হবে কাকে তুলে দেওয়া হবে না? ব্যাপারটা কি এরকম? এটা আমার কাছে ডেফিনিট কোনো ইনফরমেশন নেই। কিছু লোক গ্রেপ্তার হয়েছেন বলে খবর বেরিয়েছিল, সেগুলো পরবর্তী সময় আমরা দেখলাম যে না, তারা আসলে গ্রেপ্তার হননি। তো সেক্ষেত্রে পিক অ্যান্ড চুজ অথবা কেউ তাকে ফেভার করা বা এরকম কিছু একটা হয়ে থাকতে পারে। যেহেতু আমার কাছে ডেফিনিট ইনফরমেশন নেই, আমার পক্ষে মন্তব্য করাটা কঠিন। কিন্তু দৃশ্যত তাদের পালিয়ে যেতে কেউ না কেউ সাহায্য করেছে, এটা বোঝা যাচ্ছে বিদ্যমান বাস্তবতা থেকে। আপনাকে ধন্যবাদ। আমি একটু ব্যারিস্টার রাশনা ইমামের কাছে আসি। যে ব্যারিস্টার রাশনা ইমাম, আপনি জানেন যে আওয়ামী লীগ সরকারের করা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিয়ে অনেকেরই আপত্তি ছিল বা কারো কারো আপত্তি ছিল, কিন্তু
যাদের আপত্তি ছিল তাদের কেউ কেউ এখন আবার অন্তর্বর্তী সরকারের ঘনিষ্ঠ। এই সরকার ট্রাইব্যুনাল পুনর্গঠন করেছে। এই পুনর্গঠন প্রক্রিয়া থেকে আপনি কি বার্তা পেয়েছেন? আমি প্রশ্নটা আরেকটু স্পেসিফিক করি। আমাদের সাথে আছেন চিফ প্রসিকিউটর জনাব মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি এখন আবার এটা চিফ প্রসিকিউটর হয়েছেন। অনেকে বলছেন যে এই ব্যাপারটা আসলে ঠিক হয়েছে কিনা। আমরা এটা অবশ্য তার কাছেও জানতে চাইবো, আপনার কাছ থেকে আগে প্রথমে জানতে চাই। আবার তার বিশেষ পরামর্শক মানে জনাব তাজুল ইসলামের বিশেষ পরামর্শক নিয়োগ করা হয়েছে টবি ক্যাডম্যানকে। আমরা আওয়ামী লীগ আমলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৭১-এর মানবতা বিরোধী অপরাধের যখন বিচার চলছিল তখন এই ব্রিটিশ আইনজীবী টবি ক্যাডম্যান অভিযুক্তদের পক্ষে আইনজীবী হিসেবে বাংলাদেশে আসতে চেয়েছিলেন, যদিও তখন তা আসতে দেওয়া হয়নি। এটা থেকে আসলে আমরা কি বার্তা পাচ্ছি, মানে আমরা কি আমরা আপনার কাছে একটু শুনি বেরসা রসনাইমা। জি জি, ধন্যবাদ খালিদ ভাই। প্রথমে আমি যে কথাটা বলবো যে আমাদের একটু রিয়েলিস্টিক হওয়া উচিত এসব ব্যাপারে, কারণ বাংলাদেশে কিন্তু ঘাটতি আছে কম্পিটেন্সেরও প্রত্যেকটা ক্ষেত্রে। এবং আমরা জানি তাজুল ভাই আমাদের সামনে, আমার সাথে এখন সামনে আছে বলে যে আমি তা বলছি তা না, বাট উনি এই ব্যাপারে যথেষ্ট অভিজ্ঞতাও অর্জন করেছে এবং সেটা একটা বড় কারণ যে কারণে ওনাকে এই পদটা দেয়া হয়েছে। সো এটাও কিন্তু ভুলে গেলে হবে না। ওনার মতো অভিজ্ঞতা সম্পন্ন খুব কমই হয়তো হাতে গোনা আছে বা ছিল যখন উনি এই পদটা পেলেন। সো সেটা একটা কারণ। এখন আরেকটা আপনি বলতে পারেন যে অপটিক্সটা নিয়ে হয়তো অনেকের অপটিক্সটা জন্য অনেকের প্রশ্ন উঠেছে যে ওনার রাজনীতি বলেন বা ওনার প্রিভিয়াস রেকর্ডস গুলো দেখলে মনে হবে যে উনি কি ইম্পার্শিয়াল হতে হবে নাকি, কিন্তু এখানে তো ওনার ইম্পার্শিয়ালিটিটা যত না প্রয়োজন, ওনার স্বাধীন হওয়াটা যত না প্রয়োজন, তার থেকে বেশি প্রয়োজন কিন্তু যে ট্রাইব্যুনালটা স্বাধীন কি না যে বিচারটা করবে। সো আই থিংক ট্রাইব্যুনালের স্বাধীনতাটা এখানে অনেক বেশি ইম্পর্টেন্ট প্রসিকিউটরের স্বাধীনতাটা থেকে। কিন্তু ব্যারিস্টার ইমাম, আমরা যখন বার কাউন্সিলের থেকে আপনারা সনদ নেন তখন আপনারা তো আসলে এইটারও সনদ নেন, আপনারা তো আসলে যারা আইনজীবী আছেন তারা তো আসলে বিচারের এক্সটেন্ডেড হ্যান্ড, ল অফিসার অফ দ্য কোর্ট। তো আপনারা যদি স্বাধীনভাবে কাজ না করতে পারেন সেই বিচার তো আসলে খুব ভালো হওয়ার সম্ভাবনা মানে মানে কমে যায়। কারণ আসলে আদালতকে তো সাহায্য করেন আইনজীবীরা এবং তারাও একটা কম্পিটেন্ট হ্যান্ড, মানে অবশ্যই মানে তাদের বাদ দেয়া, আমি মানে আপনাদের কাছে এটা বলা তো আসলে একটু, কারণ আপনারা এটা খুব ভালো করে জানেন যে আপনাদের সনদটাই এইটা যে আপনারা আসলে আদালতকেই সাহায্য করবেন বিচারটা পাওয়ার জন্য। এখন যদি কোনো কারণে আপনাদের বা জনাব তাজুল ইসলামের গতবারের অবস্থান থেকে যদি এইটা মনে হইতে থাকে যে তিনি আসলে আদালতকে ঠিক সিনসিয়ারলি সাহায্য করবেন না বা পার্শিয়ালি সাহায্য করবেন, এটা যদি মনে হয় তাহলে এটা একটা সমস্যাজনক কিনা? অ্যাবসলিউটলি, আপনি সঠিক কথা বলেছেন যে প্রথমে আমরা আইনজীবী হিসেবে আমরা অফিসার্স অফ দ্য কোর্ট। সো আমাদের দায়িত্ব হচ্ছে প্রাইমারিলি কোর্টের কাছে এবং আমাদের দায়িত্ব হচ্ছে কোর্টকে অ্যাসিস্ট করা আইনের ব্যাখ্যার মাধ্যমে এবং সাথে সাথে আমাদের ক্লায়েন্টকে রিপ্রেজেন্ট করা। সো ওটা তো আছেই, এবং স্বাধীন একটা বিচার বিভাগ বা স্বাধীন যদি ট্রাইব্যুনাল আমরা চাই, অবশ্যই তার সাথে স্বাধীন ওয়ার্ডটা থেকে আমি যে ইউজ করবো তা না, বাট তার সাথে আমাদের যে ওথটা নেওয়া হয়েছে, আমরা অ্যাডভোকেট যখন হয়েছি, আমাদের যে কোড অফ কন্ডাক্ট আছে সেটা যে মেনে কাজ করে, সেটা যে মেনে প্র্যাকটিস করে, এমনই কাউকে আমাদের চিফ প্রসিকিউটর হিসেবে দরকার। সে বিষয়ে দ্বিমত পোষণ করার কোনো স্কোপ নেই। হ্যাভিং সেড দ্যাট, আমি যেটা বলছি যে উনি যথেষ্ট কম্পিটেন্ট ফর দিস পজিশন, নাম্বার ওয়ান। নাম্বার টু, ওনার স্বাধীনতা নিয়ে প্রশ্ন তোলার মতো এখন পর্যন্ত, এটলিস্ট পদ পাওয়ার পর থেকে এখন পর্যন্ত আমার চোখে কিছু পড়েনি। আপাতত সামনে গিয়ে যদি পড়ে তাজুল ভাইয়ের, তাহলে তাজুল ভাইকে কাঠগড়ায় দাঁড় করাবো, সেটা অন্য জিনিস, কিন্তু আমার চোখে পড়েনি। বাট হ্যাঁ, এই অপটিক্সটা নিয়ে অনেকে প্রশ্ন করেছে যে, কিন্তু সেখানে আমি বলবো যে একটু রিয়েলিস্টিক হওয়া দরকার, কারণ এখানে কম্পিটেন্স। আসনা ইমাম যেরকম অভিজ্ঞতার উপর জোর দিচ্ছেন, আমি আপনাকে ধন্যবাদ জানাই। আসলে জনাব তাজুল ইসলামের কম্পিটেন্স নিয়ে, অভিজ্ঞতা নিয়ে কেউ এই প্রশ্ন তুলতেই পারবে না। আবার পাশাপাশি অপটিক্সের কথা বলছেন, আমরা জনাব তাজুল ইসলামের কাছে যাই। জনাব তাজুল ইসলাম, মানে ব্যাপারটা একটু উইয়ার্ড কিনা, আমি প্রশ্নটা ইলাবোরেট করলাম না। মানে ধরেন আমরা আপনাকে যে আদালতে আসলে ডিফেন্স লয়ার দেখছি, সেইটাতে আপনি যখন এটার মধ্যে কেসটা কনস্ট্রাক্ট করতেছেন, বিপরীতে যেই থাক না কেন, এটা একটু উইয়ার্ড কিনা, মানে এটা আপনি কিভাবে হ্যান্ডেল করছেন?
দেখুন, একেবারেই এই প্রশ্নটা যেখান থেকে আসছে বা যেভাবে তোলা হচ্ছে, এটা নিতান্ত অনাকাঙ্ক্ষিত। কারণ দেখুন, আমরা আইনজীবী হিসাবে আজকে প্রসিকিউশনে থাকবো, কালকে ডিফেন্সে থাকবো। আমরা প্রতিনিয়ত অনেক মামলা করি, কোনোটাতে হয়তো ডিফেন্ডেন্ট সাইডে, কোনোটা রেসপন্ডেন্ট সাইডে, কোনোটা পিটিশনার সাইডে। আইনজীবীর কাজই তাই। আমরা আমাদের ক্লায়েন্টের ইন্টারেস্টকে সার্ভ করব একটা জুডিশিয়াল প্রসেসের মধ্য দিয়ে, এবং সেই ক্ষেত্রে আমার ক্লায়েন্ট কোর্টে যাতে ন্যায় বিচার পান, সেই যুক্তিগুলো কোর্টের কাছে তুলে ধরে কোর্টকে একটা সঠিক সিদ্ধান্তে পৌঁছার ব্যাপারে সাহায্য করাই হচ্ছে আইনজীবীর কাজ। একসময় আমি ডিফেন্সের পক্ষে কাজ করেছি, তাদের ইন্টারেস্ট আমি সার্ভ করার জন্য চেষ্টা করেছি, তারা যাতে সর্বোচ্চ ন্যায় বিচারটা পান সেই ব্যাপারে আমার সমস্ত মেধা আমি ব্যয় করেছি। এখন আমি প্রসিকিউশনের পক্ষে কাজ করছি। দেখেন, যারা কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কথা বলে, সেই সময় আমি যাদের পক্ষে মামলা লড়েছি তারা কি এই মামলার বাদী অথবা তারা কি এই মামলার আসামি? তারা যদি এই মামলার আসামি হতেন তাহলে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হতো, যে এক সময় তুমি তাদের পক্ষে মামলা করেছো, এখন তাদের এগেইনস্টে করছো, সুতরাং এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। এখানে আইনজীবীকে কখনো নিরপেক্ষ হওয়ার কোনো ব্যাপার নেই। নিরপেক্ষ ইন দ্য সেন্স যে আপনি একদিন আপনি ডিফেন্সে কাজ করেছেন বলে আরেকদিন প্রসিকিউশনে যেতে পারবেন না, এই ধরনের নিরপেক্ষতার প্রয়োজন তো এখানে নাই। কিন্তু এখানে যেটা দরকার, যেটা রাসনা ইমাম খুব ক্লিয়ারলি বলেছেন, একটা হচ্ছে যে অভিজ্ঞতা এবং কম্পিটেন্স, যে এই মামলা পরিচালনার ব্যাপারে যে ধরনের অভিজ্ঞতা দরকার, যে ডিটারমিনেশন দরকার। বাংলাদেশে যে ম্যাসিভ স্কেলে যে ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি হয়েছে, আমাকে আয়না ঘরের গভীর অন্ধকার থেকে যে এভিডেন্স গুলো কালেক্ট করে আনতে হবে এবং সেটাকে প্রপারলি আদালতের সামনে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, দেশীয় স্ট্যান্ডার্ড মেনটেন করে প্রেজেন্ট করার জন্য যে স্ট্রং ডিটারমিনেশন দরকার, যে অভিজ্ঞতা দরকার, যে এক্সপার্টিস দরকার, সেটা আমার আছে কিনা, সেটা আমি রাষ্ট্রের পক্ষকে সার্ভ করার জন্য আমি কম্পিটেন্ট কিনা। এবং এখানে আমি 100% আমি রাষ্ট্রের পক্ষে, আমার তো নিরপেক্ষতার প্রয়োজন নেই, আমি 100% রাষ্ট্রের পক্ষে। নিরপেক্ষ থাকবো যদি ন্যায় বিচার নিরপেক্ষ হতে হবে, এখানে জাজেসদের, এখানে আদালতকে নিরপেক্ষ হতে হবে। আমি একটা সাইড, ডিফেন্সের আরেকটা সাইড থাকবে, দুই পক্ষ তার ক্লায়েন্টের বেস্ট কেসকে এখানে প্রেজেন্ট করার চেষ্টা করবে। সেই ক্ষেত্রে কোনো আপোষ করার কোনো সুযোগ আছে কিনা আমি জানি না, কোনো আপোষ করার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। বেরসির ইসলাম, এইটা অবশ্যই একটা খুবই ফাইন লাইন আইন কানুনের, যে আসলে লয়ার একটা পক্ষ কিনা, কারণ অথবা লয়ার আসলে এই পুরো বিচার ব্যবস্থারই অঙ্গ কিনা, সেটা নিয়ে আসলে বিস্তর একাডেমিক আলোচনাও চলতে পারে। আমরা একসময় নিশ্চয়ই সেটা করব। আপনি যেরকম ভাবে বলতেছেন যে আপনি একটা পক্ষ, সেটা কোর্টের মধ্যে অনেক কোর্ট আপনাকে পছন্দ নাও করতে পারেন, মানে এটা হচ্ছে যে আমার অভিজ্ঞতা আমি দেখছি আপনি যখন বলবেন যে আমি একটা পক্ষ নিয়েছি। হাউএভার, আমি যে প্রশ্নটা করতে চেয়েছিলাম, যেটা আপনার কথা থেকে যেটা উদ্ভূত হয়েছে, যে সেটা হচ্ছে যে ৭১-এর মানবতা বিরোধী অপরাধের যেসব বিচার চলছিল এই ৪ মাস কি সেগুলি ডিফ্রিজ, মানে এগুলির কি আর কোনো মানে বিচার এখন আর চলছে না? ৭১-এর যে বিচারগুলো ছিল তার মধ্যে ৩০টা মামলা এখানে সর্বশেষ আমাদের জানা মতে পেন্ডিং আছে। সেই ৩০টা মামলা হচ্ছে এমন সব মানুষদের, গ্রামে গঞ্জে তাদের জমি নিয়ে মারামারি হয়েছে, আরেক পক্ষ বলেছে যে ঠিক আছে তোকে আমি ৭১-এর মামলায় ঢুকিয়ে দিলাম। এইরকম ফিশি কিছু মামলা এখানে পেন্ডিং আছে। আমরা যেটা বলেছি যে এই মামলাগুলো যেহেতু আগে করা হয়েছে, অনেকগুলো তদন্ত রিপোর্ট হয়নি, অনেকগুলো তদন্তাধীন, কোনগুলো তদন্ত হয়েছে, বিচারের অপেক্ষায় আছে, এগুলো প্রত্যেকটা আমরা আলাদাভাবে পর্যালোচনা করে আমরা এগুলো দায়িত্ব ভাগ করে দিচ্ছি, যে যেগুলোতে সত্যিকার অর্থে কোনো মেরিট আছে সেগুলো বিচারের জন্য প্রসিড করবে, এবং যেগুলোতে কোনো মেরিট নেই আমরা আদালতের কাছে বলছি যে এগুলোকে আপনারা অ্যাজ পার ল যেভাবে ডিসপোজাল করে দেওয়া উচিত সেটা করেন। আমরা দেখেছি যে এখানে ৯০ বা ৯৫ বছর বয়সের অনেক আসামি আছেন, যে পঙ্গু, যারা বিছানায় শুয়ে বাথরুম করতে হয়, সেই রকম ধরনের লোকদেরকে কোনো ধরনের জামিন না দিয়ে বছরের পর বছর এখানে আটকে রাখা হয়েছে। আমরা এটা বলেছি আদালতের কাছে যে এই জাতীয় বিষয় যেখানে আছে, আদালত অবশ্যই যেন তার ডিসক্রিশন ব্যবহার করে এই লোকদেরকে বের করে দেন। এবং আমাদের প্রায়োরিটি হচ্ছে যে এখন জুলাই আগস্টের সংগঠিত গণহত্যা এবং গত ১৬ বছরে মানবতা বিরোধী যে সমস্ত অপরাধ, গুম এবং খুনের মতো বিষয়গুলো হয়েছে, সেগুলোর বিচারের বিষয়গুলোকে করা। মানে ৭১-এর মানবতা বিরোধী অপরাধ নিয়ে এই মামলাগুলি আর চলবে না, মানে আপনার কথা শুনেই বুঝে গেল যে আপনি যা বলবেন সেটাই তো মোটামুটি আদালত সিদ্ধান্ত দিবেন, তাই তো? চলবে না, না আদালত তো আদালত স্বাধীনভাবে দেবেন, আমরা চলবে না বলছি না। এই মামলাগুলো যেগুলো আছে এগুলো দেখলেই বোঝা যায় যে এই মামলাগুলো হচ্ছে যে একেবারেই সাজানো মামলা, যেগুলো খুব বেশি এগুলোকে প্রায়োরিটি দেওয়ার মতো নয়। এটা কোর্ট বলার পরে বললে ভালো হইতো মনে হয়। না না, এগুলো হচ্ছে প্রসিকিউশনের পক্ষ থেকে তো আমাদের একটা বক্তব্য আছে। আমরা যখন প্রসিকিউশন ইনভেস্টিগেশন এজেন্সিকে সুপারভাইজ করে, আমাদের ইনভেস্টিগেটররা যে ধরনের রিপোর্ট দিচ্ছেন এগুলো আমরা দেখছি, দেখার পরে আমরা কিন্তু কোনো ডিসিশন দেইনি। আমরা নীতিগতভাবে যেটা বলেছি যে পর্যালোচনা করে আদালতের কাছে আমরা ক্রমান্বয়ে প্লেস করছি। দেখেন, আমরা প্রতিদিনই কিন্তু এখনকার নতুন মামলার পাশাপাশি পুরাতন মামলাগুলো তালিকায় আসছে, আদালত কিন্তু দেখে দেখে এগুলোর উপরে অর্ডার দিচ্ছেন।
সেগুলো ব্যাপারে যথার্থ যে যা প্রক্রিয়াটা গ্রহণ করা উচিত সেগুলো এখানে গ্রহণ করা হবে। আপনাকে অনেক ধন্যবাদ। আমি একটু ব্যারিস্টার আসনাইম আমার কাছে আবার একটা নতুন প্রসঙ্গ নিয়ে আসি, যেটা নিয়ে আমরা আসলে জনাব তাজুল ইসলামকে একটু শুনবো। সেটা হচ্ছে যে বিচার বিভাগের স্বাধীনতা বা বিচার বিভাগ কতটা ভালোভাবে কাজ করতে পারতেছে সেইটার একটা বড় অংশ নির্ভর করে হচ্ছে জুডিশিয়ারিতে আমরা কাকে নিয়োগ দিচ্ছি বা দিচ্ছি না সেটার উপর। এবং পঞ্চদশ সংশোধনী বাতিল করার সময়, পঞ্চদশ সংশোধনীটা আসার সময় একটা কথা বারবার, মানে বিচারকদের পালনীয় আচরণ বিধি, কারা বিচারকের মধ্যে নিয়োগ হবে, কে বিচারকদের সরাতে পারবে, সেগুলো নিয়ে নানা ধরনের কথা হয়েছিল। আমরা এখন এই সরকারের আমলে যেসব নিয়োগ দেখছি, বিশেষ করে মানে জুডিশিয়ারিতে নিয়োগগুলা, ট্রায়াল হাইকোর্ট ডিভিশনে তো বটে, ট্রায়াল কোর্টেও আসলে গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে কে আসছেন কে আসছেন না সেগুলি বিবেচনা করে কি মনে হচ্ছে এই সরকার কি একটা স্বাধীন বিচার বিভাগ চান, নাকি এরকম একটা বিচার বিভাগ চান যে এই বিচার বিভাগ দিয়ে আসলে তাদের মতো করে সিদ্ধান্ত দেয়া যাবে? ব্যারিস্টার রাশনি ম্যাম, আপনার কাছে একটু শুনতে চাই। জি জি, খালেদ ভাই একটু ভেঙে গেছিল। আপনি জিজ্ঞেস করছেন যে আমরা শেষের লাইনটা যে আমরা কি স্বাধীন বিচার বিভাগ চাই নাকি মানে এরকম একটা বিচার বিভাগ চাই যে বিচার বিভাগটা আমার পছন্দ মতো রায় দেবে, অর্থাৎ ডক্টর ইউনূস যেটা চাইবেন এটা একটু মনে মনে বুঝে নিয়ে বিচারকরা একটা রায় দিবেন, এরকম একটা বিচার বিভাগ চাই কিনা, বা তাজুল ভাই যেটা চাবেন যে সেটা রায় দিবেন কিনা? জি জি, একেবারেই না। আমরা এমন একটা বিচার বিভাগ চাই যেটা পুরোপুরি স্বাধীন। আমরা তো ভুক্তভোগী, গত 15 বছর ধরে আমরা ভুক্তভোগী। যে বিচার বিভাগ যদি স্বাধীন না হয় তাহলে কি হতে পারে, এটার ভুক্তভোগী আমরা সবাই। এবং এটা আমরা চাক্ষুষ দেখেছি যে যদি সরকারের পছন্দ মতো রায় না হয়, যেরকম 16th অ্যামেন্ডমেন্টের রায়, যেটা 16th অ্যামেন্ডমেন্টে যখন হাইকোর্টের রায় হলো যে বিচারপতি প্রিসাইডিং জাজ ছিল ওনাকে অ্যাপেলেট ডিভিশনে কখনো এলিভেট করা হয়নি, উনি হাইকোর্টে রিটায়ার করেছেন। তারপরে আপিল বিভাগে জাস্টিস সুরেন্দ্র কুমার সিনহা যখন 16th অ্যামেন্ডমেন্টের রায়টা দিল, ওনাকে কিভাবে ফোর্স মানে জোর পূর্বক ওনার পদত্যাগটা করা হলো এবং তারপরে দেশ ছাড়তে বাধ্য হলো, এগুলো তো আমরা সব দেখেছি। এবং এটা আমার মতে একটা স্বাধীন বিচার বিভাগ। জি বেরসের ইমাম, আপনি এখন পর্যন্ত যে নিয়োগগুলি, জি বেরসের ইমাম, এই পর্যন্ত যে নিয়োগগুলো হয়েছে, রাইট, সেটা দেখে আপনার কাছে কি মনে হচ্ছে যে এই সরকার কি? জি, আমার যেটা ব্যক্তিগত মনে হয় সেটা হচ্ছে গিয়ে নিয়োগের ব্যাপারে বিধিমালা প্রণয়ন করার পরেই হয়তো নিয়োগ হলে বেটার হতো। কারণ এখনো কিন্তু আমাদের সিস্টেমটাতে স্বচ্ছতা নেই যে কি ভিত্তিতে বা কি জিনিস বিবেচনায় নিয়ে নিয়োগগুলো হয়েছে, এ ব্যাপারে কিন্তু এখনো কনফিউশন আছে, এখনো ক্লিয়ার না আমাদের কাছে। হয়তো পরিস্থিতিটা এমন ছিল, আমি যে খুব সমালোচনা করছি এটা তা না, কারণ পরিস্থিতিটা এমনই ছিল যে আমাদের এই যে চলে গেছে, আমাদের কোর্টের প্রাঙ্গণ ঘেরাও করেছে, তখন বাধ্য হয়েছে ছুটিতে পাঠাতে 12 জন বিচারপতি। 12 জন বিচারপতি, তার মধ্যে অনেকেই সিনিয়র ছিল। সো বিচার বিভাগ বা ওই উচ্চ আদালত তো খালি হয়ে যেতে পারে না। সো তখন তড়িঘড়ি করে তো আমাদের অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে, নতুন বিচারপতি বসাতে হবে সেই কোর্টগুলোতে, কারণ মামলা তো কমছে না, মামলা তো বেড়েই যাচ্ছে। সো আপনি যদি বাস্তবতাটা চিন্তা করেন তাহলে হয়তো দ্রুত অ্যাপয়েন্টমেন্ট ছাড়া আর কোনো উপায় ছিল না। কিন্তু হ্যাভিং সেড দ্যাট, আমার জানা মতে কিন্তু খসড়া বিধিমালা অলরেডি তৈরি করা হয়েছে যে বিচারক কিভাবে নিয়োগ দেয়া হবে এই প্রসিজারটা লে ডাউন করে। সো এটা যত তাড়াতাড়ি ফাইনালাইজ করে আমাদের সবার সামনে চলে আসবে, তত তাড়াতাড়ি অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে একটা ট্রান্সপারেন্সি থাকবে, যেটা অত্যন্ত জরুরি, অত্যন্ত জরুরি। কারণ আমি বিচারক নিয়োগের খসড়া বিধিমালা প্রসঙ্গে বলতে চাই যে 1999 সালে আমার লেখা প্রথম যে লিড স্টোরিতে আমার নাম ছিল সেইটাও বিচারকদের নিয়োগের পালন বিধি নিয়েছিল। মানে ওই বিধি খসড়া হয়ে আসতেছে গত 26 বছর ধরে, আরো 26 বছর ধরেও এটা নিশ্চয়ই হতে পারবে যদি না সরকারের এটা সদিচ্ছা না থাকে। তাহলে আপনি বলতেছেন যে কিছু তাড়াহুড়ায় কিছু নিয়োগ হয়তো তড়িঘড়ি করে টাইমের প্রয়োজনে দিতে হয়েছে, কিন্তু আমি যদি প্রশ্নটা আরেকটু অন্যরকম ভাবে বা অন্য পার্সপেক্টিভ থেকে করি, যে গত 15 বছরে গুম খুন সহ বিভিন্ন অপকর্মের বিচার করার কথা বর্তমান সরকার বলছে, আবার আওয়ামী লীগ সরকারের পতন 5 আগস্ট হয়েছে, বর্তমান সরকার দায়মুক্তি দিয়েছে 8 আগস্ট পর্যন্ত। তো এই যে দায়মুক্তি সংস্কৃতিটা, এটা পরবর্তী সময় বিচার বিভাগকে প্রভাবিত করবে কিনা, মানে সমস্তটা মিলেই তো সিস্টেম। আপনার কাছেও একটু শুনতে চাই, আপনার মন্তব্যের পরে আমি একটু জনাব তাজুল ইসলামের কাছে একই ব্যাপারটা একটু শুনতে চাইবো। ব্যারিস্টার রাশনাইম। জি খালেদ ভাই, আমি আবারও কিন্তু ভেঙে যাচ্ছে আমার এখানে। আচ্ছা, আমি সরি, আমার মনে হয় যে কানেকশনে কোনো প্রবলেম আছে। আমি বলছি যে 15 বছরে গুম খুন সহ নানা অপরাধ বিচারের কথা বলা হচ্ছে, কিন্তু আপনি কি এখন পরিষ্কার শুনতে পাচ্ছেন?
আমি 15 বছর শব্দটা শুধু শুনতে পেরেছি। মানে গুম খুন সহ বিভিন্ন অপরাধের বা অপকর্মের বিচার করার কথা বলছে বর্তমান সরকার। জি, কিন্তু 5 আগস্ট শেখ হাসিনা চলে যাওয়ার পর দায় মুক্তি দেওয়া হয়েছে 8 আগস্ট পর্যন্ত। তার মধ্যে অনেক হত্যাকাণ্ড বা মানে মানে বড় অপরাধও রয়েছে। এই দায় মুক্তিটা ভালো হয়েছে, মানে ঠিক হয়েছে, মানে আপনি কি মনে করেন যে এটা পরবর্তী বিচার ব্যবস্থাকে আসলে প্রভাবিত করবে কিনা? দায় মুক্তি দেয়া হয়েছে 5 থেকে 8 পর্যন্ত, এটা আপনি বলছেন? 15 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত, মানে শেখ হাসিনা চলে যাওয়ার পরেরও আরো 3 দিনের দায় মুক্তি। মানে 5 আগস্ট পর্যন্ত দিলে এটা একরকম বোঝা যাইতো যে এটা তো ওই সরকারের সময় আসা ঘটনা, কিন্তু তারপরের 3টা দিন বেশি। তারপরে আমি হ্যাঁ 8 আগস্ট পর্যন্ত দায় মুক্তি দেওয়াটা আপনার ঠিক মনে হয়েছে কিনা? কারণ এই সরকার চলে গেছে 5 আগস্ট, তারপরে আরো 3 দিন দায় মুক্তি বেশি দেওয়া হয়েছে, এটা আপনার কাছে সঠিক মনে হয় কিনা অবস্থানটা? বা এই দায় মুক্তিটা পরবর্তীতে বিচার ব্যবস্থায় কোনো প্রভাব বিস্তার করবে কিনা? সরকার চলে গেছে 5 আগস্ট, তারপরে আরো বাড়তি 3 দিন, এখন আমি শুনতে পারলাম, দুঃখিত, সরি, না কোনো অসুবিধা, আরো 3 দিন বাড়তি যে দায় মুক্তি দিয়েছে। এখানে সরকার চলে গেলেও খালেদ ভাই, সরকার চলে যাওয়ার এই অর্থ তো না যে সরকারের সকল লোকজন নিয়ে সরকার চলে গেছে। তার তো লাখ লাখ কর্মী, অনেক নেতারাও দেশে ছিল তখন। সো তাদের অপকর্ম, কুকর্ম বলেন, অপরাধ সংগঠন করারও যথেষ্ট সুযোগ ছিল তারপরের কিছুদিনও চাইলে। সো আমি শিওর না আমি কতটুকু একমত এই ব্যাপারে যে এই 3 দিন বাড়তি যে দেয়া হয়েছে, আমি যদি আপনার প্রশ্নটা ঠিক মতো বুঝে থাকি। জি জি জি, আমি আশা করছি যে এখন আপনি স্পষ্ট, মানে আমরা তো বলছি যে সকল ধরনের অপরাধ, গুম খুন আমরা গত সরকারের আমরা বিচার করব, এবং সেই বিচার করার ক্ষেত্রে আমরা বলছি যে 15 জুলাই থেকে ছাত্র জনতার যে আন্দোলন, সেই আন্দোলনের মধ্যে থেকে অনেক কিছু ঘটনা ঘটেছে, সেই ঘটনা ক্ষেত্রে কিছু ঘটনা দায় মুক্তি দেওয়া হয়েছে, কিন্তু দায় মুক্তিটা এক্সটেন্ড করা হয়েছে 8 আগস্ট পর্যন্ত। সেই সময় অনেক পুলিশ বাহিনীর সদস্য মারা গেছেন, অনেকে মারা গেছেন, ছাত্রদের মধ্যেও কেউ মারা গেছেন। এটা ঠিক হয়েছে কিনা? পরবর্তী বিচার বিভাগে এটা মানে বিচার কার্যক্রমে এটা প্রভাব বিস্তার করবে কিনা, এটা ছিল আমার প্রশ্ন। জি জি জি, আমি তো বললাম আমার মনে হয় না ওটা হয়তো দেয়া, মানে দায়ের মুক্তিটা দেয়া হয়তো উচিত হয়নি, কারণ আমি বুঝতে পারছি যতটুকু আপনার প্রশ্নটা। আপনি বলছেন তার লোকজন তো ছিল, তার লোকজন ছিল, তার সেটা দায়ের মুক্তি দেওয়া উচিত হয় না। আচ্ছা, এবার আমি আপনাকে স্পষ্ট বুঝতে পারলাম। আমি একটু জনাব তাজুল ইসলামের কাছে যাই। জনাব তাজুল ইসলাম, দুটি বিষয়, এক হচ্ছে যে বর্তমান সরকার বিচার বিভাগের ক্ষেত্রে যাদেরকে এরকম নিয়োগ দিচ্ছেন হায়ার জুডিশিয়ারিতে, অর্থাৎ হাইকোর্ট এবং অ্যাপিলেট ডিভিশনে, এবং ট্রায়াল কোর্টেও যাদেরকে কি পজিশনে নিয়োগ দিচ্ছেন, এইটা দেখে আমরা লক্ষণিক কি মনে হচ্ছে আপনার, যে সরকারকে একটা তাবেদার বিচার বিভাগ চান নাকি একটা স্বাধীন বিচার বিভাগ চান? জনাব তাজুল ইসলাম। অভিজ্ঞতার অভাব আছে, সেই অনভিজ্ঞতার কারণে কিছু কিছু ক্ষেত্রে তারা ভুল করছেন। কিন্তু মোটা দাগে সরকারের উপদেষ্টাদের সাথে কাজ করে বা আমি রাষ্ট্রের যে দায়িত্বে আছি সবকিছু মিলে আমার কাছে মনে হয়েছে এই রাষ্ট্রের যারা দায়িত্ব পালন করছেন প্রত্যেকেই ডিটারমিন্ড যে তারা অবশ্যই একটা ন্যায়পরায়ণ বিচার ব্যবস্থা প্রতিষ্ঠার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ, এবং কোন ধরনের ইশারা ইঙ্গিতের বিচার যেটা আগে হয়েছে যে আমি দাঁড়িয়ে যাব, আপনি বসিয়ে দিবেন, লোকে দেখবে, আমাদের মধ্যে খাতির নাই, এই ধরনের বিচার প্রতিষ্ঠার ব্যাপারে আমি অন্তত দেখেছি যে সরকারের মধ্যে যারা কাজ করছেন, বিচার ব্যবস্থার সাথে যারা সম্পৃক্ত আছেন, আইন মন্ত্রণালয়ের সাথে যারা সম্পৃক্ত আছেন, কারো মধ্যে এই ধরনের জিনিস আমি দেখতে পাইনি। বরং তাদের মধ্যে একটা আমরা দৃঢ় মনোভাবই দেখেছি যে বাংলাদেশ যে বাংলাদেশ গিয়েছে এত রক্তের বিনিময়ে, এই বদলে যাওয়া বাংলাদেশটা যাতে সাস্টেইন করে এবং অতীতের এই কালো অধ্যায়গুলো কখন আর ফিরে না আসে সেই ব্যাপারে তারা ডিটারমাইন্ড। এই ব্যাপারে কোনো সন্দেহ নেই, আমরা এই বশংবদ বিচার ব্যবস্থা দেখতে চাই না। কিন্তু যেটা রাষ্ট্র ইতিমধ্যে বলেছেন যে আমাদের একটা তাৎক্ষণিকভাবে এই বিষয়টা অ্যাড্রেস করার প্রশ্ন ছিল, বিচারকরা পদত্যাগ করেছেন, তাদেরকে সরিয়ে দেওয়ার দরকার ছিল। যে আগের সরকারের আমলে যারা এই সমস্ত গুম খুনকে বৈধতা দিয়েছেন, ছাত্র জনতার উপর গুলি চালাতে সেগুলোকে বৈধতা দিয়েছেন, সীমান্তের
10 কিলোমিটারকে ফাঁকা করে দেওয়ার মতো একটা ন্যাক্কারজনক রায় দিয়েছেন এমন বিচারকরা ছিল তখন এই রাষ্ট্রকে নিরাপদ করার প্রয়োজনেই বিচার ব্যবস্থাকে ক্লিনজিং এর একটা প্রশ্ন ছিল, তাদেরকে সরাতে হয়েছে এবং সেটা এখনো শেষ হয়নি বলে আমি মনে করি। কিন্তু এই সময়ে সুপ্রিম কোর্টকে চালু রাখতে হলে আমাদেরকে দ্রুততম সময়ের মধ্যে বিচারক নিয়োগ দেওয়া দরকার ছিল। সেই নিয়োগ তারা দিয়েছেন কিছুটা, এবং সেই নিয়োগ দেওয়ার ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে হয়তোবা দু একটা ভুল ভ্রান্তি হয়ে থাকতে পারে, দু একটা নিয়োগের ব্যাপারে প্রশ্ন থাকতে পারে যে এটা না দিলে ভালো হতো, কিন্তু এটা কিওর করার সুযোগ সামনে আছে। এবং এটার প্রধান কারণ হচ্ছে এই সরকারে যারা আছেন তাদের হঠাৎ করে এই এতগুলো নিয়োগ এটা কখনো একবারে দেওয়ার প্রয়োজন হয়নি। এমন পরিস্থিতি বাংলাদেশে কখনো আসেনি যে পরিস্থিতিতে তাড়াহুড়া করে যেটা করতে হয়েছে। এখানে ভুল ভ্রান্তি হতে পারে, কিন্তু আমি তাদের ইন্টেনশনের মধ্যে কোনো রকমের ঘাটতি দেখছি না। প্রত্যেকে ডিটারমাইন্ড বাংলাদেশে একটা নিরপেক্ষ বিচার ব্যবস্থা প্রতিষ্ঠার ব্যাপারে। জনাব তাজুল ইসলাম, প্রফেসর আসিফ নজরুল বিচার বিভাগকে কতটা প্রভাবিত করছেন? মানে তিনি কি সবকিছু ঠিক করেন? মানে কে মামলা, কোন মামলা করা হবে, কোন কাকে জামিন দেওয়া হবে, কে বিচারকের নিয়োগ করা হবে, যেটা আসলে তা ঠিক করার কথা না। বিচার বিভাগ স্বাধীন হিসেবে মাজহার হোসেন রায়ের পরে সেটা আসলে চিফ জাস্টিসটার মানে চিফ জাস্টিসের সিদ্ধান্তে আসলে হওয়ার কথা। কিন্তু এই ক্ষেত্রেও কি জনাব অ্যাডভোকেট আনিসুল হকের মতো জনাব আসিফ নজরুল কি সবকিছু ঠিক করছেন? অ্যাবসলিউটলি নট। আসিফ নজরুল সাহেবকে আমি কাছ থেকে দেখছি, তিনি আমি যে বিভাগে কাজ করি তারই দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী। আমার কোনো একটা সামান্যতম কাজেও তিনি কখনোই ইন্টারফেয়ার করেন এবং বলেছেন যে আপনি যখন যেখানে যেটা করা আইনসঙ্গত মনে করবেন, ভালো করবেন, সেটা আপনি করবেন। আমার জানা মতে আমাদের মাননীয় প্রধান বিচারপতির সাথে কথা বলার জন্য ওনাকে বারবার অ্যাপয়েন্টমেন্ট সিক করে কথা বলতে হয়েছে। ওনাকে ডিকটেট করার প্রশ্নই ওঠে না, এবং বর্তমান যিনি প্রধান বিচারপতি আছেন তাকে ডিকটেট করার কোনো মানুষ বাংলাদেশে নাই। এবং আসিফ নজরুল সাহেবের ব্যাপারে যত কথাই বাইরে বলা হোক, আমি তাকে পেয়েছি একজন নিবেদিত প্রাণ, একটা দেশপ্রেমিক মানুষ হিসেবে। তিনি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন বিচার বিভাগে প্রভাব বিস্তার তো দূরে থাক, বিভাগের কোনো জায়গায় কোনো রকম প্রশ্ন তৈরি হোক, এটা যাতে না হয় সেটা আমাকে দিনে রাতে উনি বলেছেন যে তাজুল আপনারা চেষ্টা করেন যে সমস্ত কিছু যেন বিতর্কের ঊর্ধ্বে থাকে। তো যে লোকটার সাথে আমি কাজ করছি, আমি প্রতিদিন দেখছি তাকে যে তিনি প্রভাব বিস্তারের কোনো কাজ তো দূরে থাকতে, যিনি আমাকে স্বাধীনভাবে নিরপেক্ষভাবে যাতে কোনো প্রশ্ন না ওঠে সেটা এনশিওর করার ব্যাপারে যে লোকটা এত বেশি সিনসিয়ার, তাকে যদি হঠাৎ বলা হয় যে তিনি সব বিষয়ে ডিসিশন দিচ্ছেন, সবকিছু ঠিক করে দিচ্ছেন, এটা ডাহা মিথ্যা কথা। আমি মনে করি যে এটা সঠিক নয়। দুটি বিষয়ে আপনার থেকে আরো একটু জানার ছিল যে একটা কথা প্রায় বলা হচ্ছে যে প্রফেসর আসিফ নজরুল যেহেতু আইন উপদেষ্টা, তার কারণে আমি কিন্তু মাননীয় প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে ব্যক্তিগতভাবে চিনি বলে আমি আপনার বক্তব্যের সাথে সম্পূর্ণ একমত যে সৈয়দ রেফাত আহমেদ যতদিন চেয়ারে বসে আছেন বা বেঁচে আছেন, অন্য কারো তাকে প্রভাবিত করা এটা একটা কঠিন কাজ, বা মানে আমি শুনি নাই যে এটা সম্ভব হবে কিনা। যাই হোক, কিন্তু দুটি বিষয়, যে বিডিআর মানে পিলখানা হত্যা তদন্ত যে কমিশন করার কথা ছিল সেই কমিশন বাতিল করা, তারপরে হচ্ছে যে আরো বেশ কিছু নিয়োগ এবং অন্যান্য ক্ষেত্রে যে মাননীয় আইন উপদেষ্টার প্রভাব বিস্তার করার কথা আসছে, সেটি আপনি বলছেন যে সেটি আসলে একেবারেই সত্যি না। আমরা এই প্রসঙ্গে আমি একটু বিডিআর বা পিলখানা হত্যা নিয়ে আপনার বক্তব্যটা আরেকটু বেশি করে শুনতে চাইবো, যে এটাকে আসলে কমিশন করা দরকার ছিল, থাকলে এটা কিসের জন্য কমিশন, এটা আমরা এবার একটু শুনবো। আমরা আসছি আপনার কাছে, আমরা একটু ব্যারিস্টার রাসনাঈম আমার কাছে যাই। আর তার আগে দর্শকদের কাছে আমরা জানতে চেয়েছিলাম যে 3 মাস আত্মগোপনে থাকার পর দেশ ত্যাগ করেছেন জনাব ওবায়দুল কাদের, তাকে ধরতে না পারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যর্থতা বলে মনে করেন কিনা? শতকরা 93% দর্শক মনে করেন যে এটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যর্থতা, শতকরা 7% মনে করেন যে না, এটা ব্যর্থতা না। অনেক দর্শক, 1,54,000 দর্শক ভোট দিয়েছেন আমাদের এখনকার পর্যন্ত সর্বোচ্চ ভোটাভুটি, এবং সর্বোচ্চ ভোটাভুটির মধ্যে 93% দর্শক মনে করছেন যে এইটাতে আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যর্থতা। ব্যারিস্টার রাসনাঈম, আমি একটু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তির বিধান বাতিল করে যে হাইকোর্টের রায় এবং যেটা গণভোটে ফেরা, সেটা সম্পর্কে একটু আপনার মতো, আমি আশা করছি যে আপনি আজকে মানে এখন শুনতে পাচ্ছেন, আজকে অনেক আচ্ছা, সেটা হচ্ছে যে এই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করা সংক্রান্ত পঞ্চদশ সংশোধনী, আপনি জানেন যে সংশোধনের 2টি ধারা সংবিধানের সাথে সাংঘর্ষিক বলে হাইকোর্ট বাতিল করেছে। একই সঙ্গে সংবিধান সংশোধনের ক্ষেত্রে গণভোটের বিধান পুনর্বহাল এবং আইনের আরো 4টি ধারা বাতিল করেছে আদালত। আমার প্রশ্নটি একটু এরকম যে এরকমটা তো আমরাও চেয়েছিলাম, ডক্টর ইউনূস সাহেবও চেয়েছিলেন, সম্ভবত তার ক্যাবিনেটও চেয়েছিলেন, কোর্টও চাচ্ছেন। এই যে আমাদের চাওয়া, বিশেষ করে আমাদের চাওয়া না, যিনি চেয়ারে বসে থাকেন তার চাওয়াটার সঙ্গে যে
আদালতের চাওয়াটা মিলে যায়, এটা কি কাকতালীয় নাকি মানে এটা কিরকম, নাকি এটা যৌক্তিক? কারণ এই কোর্টেই তো আমরা একই কোর্টে তো আমরা এটা বাতিল হতে দেখছি। এটা আবার একই কোর্ট, একই হাইকোর্ট ডিভিশনের না, মানে যে বেঞ্চের সামনে এই রায়টা এসেছে বেঞ্চ একই না, বেঞ্চ একই না। এবং 5th অগস্টের আগে আমাদের বিচার বিভাগের যে অবস্থা ছিল, এখন কিন্তু বিচার বিভাগের সেই অবস্থা না। আমি এখানে আপনার প্রশ্নটার উত্তরটা দেই আগে। প্রথমত হচ্ছে যে এই পঞ্চদশ সংশোধনী কি করলো, এটা তত্ত্বাবধায়ক সরকার বাতিল করলো। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা প্রথম আমাদের সংবিধানে আসলো কিভাবে? এটা আসলো ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে, 13th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে। এবং আপনার মনে আছে এই ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে যখন তত্ত্বাবধায়ক সরকার আনা হলো, এই ব্যাপারে কিন্তু ব্রড পলিটিক্যাল কনসেনসাস ছিল। পুরো দেশের সবাই, প্রত্যেকটা রাজনৈতিক দল থেকে শুরু করে সবাই এটা চাচ্ছিল। এরকম ব্রড পলিটিক্যাল কনসেনসাসের মাধ্যমে আনা একটা জিনিস যখন বাতিল করা হলো, কিভাবে হলো? বাতিল করা হলো আওয়ামী লীগ সরকারের আমলে। প্রথমে বাতিল করলো আপিল বিভাগের রায়ের মাধ্যমে, জাস্টিস খায়রুল হক ওনার রায়ের মাধ্যমে বাতিল করে দিল তড়িঘড়ি করে, এবং পূর্ণাঙ্গ রায় বের হওয়ার আগেই পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে আবারও বাতিল করা হলো সেকেন্ডবারের মতো। এবং এইটাও মানে খুব তড়িঘড়ি করে দেয়া একটা সংশোধনী। এবং এই পঞ্চদশ সংশোধনী আমার মতে মানে আমাদের সংবিধানের 142 অনুচ্ছেদে তো ক্ষমতাটা দেয়া আছে সংবিধানকে সংশোধন করার। এই ক্ষমতাটার ওয়ান অফ দ্য ওয়ার্স্ট এক্সাম্পলস, এই ক্ষমতার অপব্যবহারের হচ্ছে পঞ্চদশ সংশোধনী। সো পঞ্চদশ সংশোধনীটা বাতিল করা একেবারে যৌক্তিক। এটা অনেক আগে করা উচিত ছিল। এটা তো পাশই করার কথা না, কারণ এটা আমাদের সংবিধানের পুরো চরিত্রটাকেই তো পাল্টে ফেলে। কারণ তত্ত্বাবধায়ক সরকার তো শুধু একজনের চাওয়া না, এটা সবার চাওয়া ছিল। কিন্তু এটা যখন বাতিল হয়েছে, খালেদ ভাই একটু বলেনি, বাতিল হয়েছে কিন্তু ইউনিল্যাটারালি। তখন পার্লামেন্টেও আওয়ামী লীগের রাজত্ব ছিল। ওইরকম একটা পরিস্থিতিতে তড়িঘড়ি করে এটাকে বাতিল করা হলো। এটা তো কারো চাওয়া ছিল না, আওয়ামী লীগের চাওয়া ছাড়া, এবং দ্যাট টু যাতে ওনারা ক্ষমতায় টিকে যেতে পারে, ক্ষমতাটা বহাল রাখার জন্য এসেনশিয়ালি। না কিন্তু ইমাম মানে কোর্টের কাছে মানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার মানে কোর্টের কাছে তো প্রশ্নটা ছিল যে আমাদের যে সংবিধান, আমাদের যে রাষ্ট্রীয় কাঠামো, সেটা যেহেতু রিপ্রেজেন্টেটিভ টাইপ, সেহেতু কখনো এটা মানুষের রিপ্রেজেন্টেশন ছাড়া আর কিছু থাকতে পারে কিনা, বা এটা সংবিধানের সাথে সাংঘর্ষিক কিনা। তো কোর্টের তো এখানে আর কিছু করার ছিল কি? ওকে তো প্রশ্নই করা হয়েছে যে আমাদের দেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কখনো কি অনির্বাচিত বা যারা জনপ্রতিনিধি না তারা আসলে ক্ষমতা থাকতে পারে কিনা, রাষ্ট্র পরিচালনা করতে পারে কিনা, 1 মিনিটের জন্য পারে কিনা, 5 দিনের জন্য পারে কিনা। তো ওইটার মধ্যে আর কি বলবে, মানে আপনার কাছে কি মনে হয় একজন জুরিস্ট হিসেবে আপনার কাছে প্রশ্ন যে বাংলাদেশের সংবিধান কাঠামো সেটাতে আপনি পারেন কিনা অনির্বাচিত কাউকে ক্ষমতায় রাখতে? আসলে এখানে আমি বলি, এই আপনি যে আর্গুমেন্টটা করেছেন এটা একটা আর্গুমেন্ট যেটা হয়তো দেয়া হয়েছিল এটাকে জাস্টিফাই করার জন্য এই পঞ্চদশ সংশোধনী থেকে, কিন্তু আমার মতে এটা অত্যন্ত দুর্বল একটা আর্গুমেন্ট। তার মেইন কারণটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের ম্যান্ডেটটা কি? তত্ত্বাবধায়ক সরকারের ম্যান্ডেট কিন্তু অত্যন্ত সীমিত। তাদের ম্যান্ডেট হচ্ছে ফ্রি ফেয়ার অংশগ্রহণমূলক একটা নির্বাচন দেয়া, এবং তাদের সময়সীমাটাও সীমিত 3 মাস। তাদের কিন্তু দেশ পরিচালনা করা তাদের ম্যান্ডেট না, তাদের ম্যান্ডেট হচ্ছে ফ্রি ফেয়ার ইলেকশন। এবং আমরা দেখেছি যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে নির্বাচনগুলো হয়েছে সেগুলোকে যদি আপনি তুলনা করেন দলীয় সরকারের অধীনে যে গত 3টা নির্বাচন হয়েছে, এটা তো তুলনাও করা যায় না। নির্বাচন যদি ফ্রি ফেয়ার না হয় তাহলে আমি গণতন্ত্রের কথা কিভাবে বলি? এই নির্বাচনের মাধ্যমেই তো আমরা জনগণের অংশগ্রহণটা নিশ্চিত করি। সো নির্বাচনটা ফ্রি ফেয়ার করার জন্য তত্ত্বাবধায়ক সরকার ক্রিটিক্যাল। আমার মতে তত্ত্বাবধায়ক সরকারটা ব্যবস্থাটা ডেমোক্রেসির সাথে মানে গণতন্ত্রের সাথে ইন্টেগ্রালি লিঙ্কড আমাদের দেশের প্রেক্ষাপটে। এবং শুধু আমি যে অ্যাবস্ট্রাক্ট কথা বলছি, একাডেমিক কথা বলছি তা না, আমাদের লিভড এক্সপিরিয়েন্স। আপনি গত 3টা নির্বাচন দেখেছেন, আপনি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে 2টা নির্বাচন দেখেছেন। এই দুটো কম্পেয়ার করলেই কিন্তু বোঝা যায় কোনটা কাজ করছে গণতন্ত্রের জন্য, কোনটা কাজ করছে না। সো আমার তো মনে হয় 100%
যুক্তিগত কারণ আছে পঞ্চদশ সংশোধনীর এই প্রভিশন গুলো বাতিল করার পেছনে। ওকে, আমি জনাব তাজুল ইসলামের কাছে ফিরি। রাশনা, আপনাকে ধন্যবাদ। আমি একটু জনাব তাজুল ইসলামের কাছে ফিরি। আমি এই প্রশ্নটাই, এই পঞ্চদশ সংশোধনী বাতিলে হাইকোর্টের রায় এবং সেটা আসলে নির্বাহী বিভাগের চাওয়ার সাথে বিচার বিভাগের চাওয়ার এত মিল বারবার ঘটে কেন, এইটা নিয়ে একটু আপনার কাছে জানতে চাই। এবং পাশাপাশি এই প্রশ্নটাও করতে চাই, যদি এখন পঞ্চদশ সংশোধনী মানে সোজা কথা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যদি ফিরে আসে, মানে ত্রয়োদশ সংশোধনী যদি বহাল হয়, আপনি আবার আগের সিস্টেমই চান কিনা সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি? কেউ কেউ এই আর্গুমেন্ট দিয়েছিলেন যে এই পদটা পাওয়ার জন্য আসলে নানাভাবে এটাকে ব্যবহারও করা হচ্ছে। আপনার কাছে কি মনে হয় জনাব তাজুল ইসলাম? আমরা দেখেছি যে বিএনপির আমলে রাতারাতি বিচারকদের বয়স বাড়ানো হয়েছিল সংবিধান সংশোধন করে, যাতে একজন পার্টিকুলার ব্যক্তি সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি হন। জনাব তাজুল ইসলাম। জি জি, আপনাকে ধন্যবাদ। প্রথমত কথা হচ্ছে যে আপনি নির্বাচিত এবং অনির্বাচিত সরকারের যে কথাটা বলেছেন, এই ধারণার সাথে আমার কিন্তু ভিন্ন একটা মত আছে। যে বর্তমানে ডক্টর ইউনূসের নেতৃত্বে আমাদের দেশে যে সরকারটা আছে, বাংলাদেশের আওয়ামী লীগ ব্যতীত বাংলাদেশের সকল মানুষের সমর্থন তাদের পেছনে আছে, কিন্তু তারা কোনো ইলেকশনের মাধ্যমে আসেননি। আমাদের সংবিধানে বলা হয়েছে জনগণের ইচ্ছা এবং অভিপ্রায় হচ্ছে প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন। সুতরাং ডক্টর ইউনূসের সরকার বাংলাদেশের 18 কোটি মানুষের মধ্যে 17 কোটি মানুষের সমর্থন নিয়ে আছে। তাহলে আপনি যদি বলতে চান যে অনির্বাচিত সরকার এক মিনিটও চালানো উচিত নয়, তাহলে ডক্টর ইউনূসের সরকার কি চালাবেন না? ডক্টর ইউনূস চালাচ্ছেন বাংলাদেশের সিংহভাগ মানুষের সমর্থন নিয়ে। দিস ইজ নাম্বার ওয়ান। আমি কি একটা প্রশ্ন করতে পারি? জনগণের ইচ্ছা ও অভিপ্রায় বোঝার তো উপায় আমাদের সংবিধানে একরকমই বলে দিছে, তাই না? নির্বাচন, আমাদের সংবিধান কি জনগণের ইচ্ছা আর অভিপ্রায় কি আর কি রকম বলছে? আছে আছে। এই যে যেমন ধরেন এই যে বিপ্লব, যে বিপ্লব 5ই আগস্ট হয়েছে, বাংলাদেশের সিংহভাগ মানুষ চেয়েছে যে হাসিনার মতো একটা নিকৃষ্ট ফ্যাসিস্ট বাংলাদেশ থেকে চলে যাক। সে নির্বাচনের নামে তামাশা করেছে। এইটা জনগণের ইচ্ছা প্রকাশের মাধ্যম ছিল নির্বাচন। সেই নির্বাচন ব্যবস্থাটাকে আপনি ধ্বংস করে দিয়েছেন। তখন আপনার ইচ্ছা এবং অভিপ্রায় প্রকাশের ব্যবস্থাটা কি, সেটা ছাত্ররা দেখিয়েছে। 5ই আগস্ট ঢাকার রাজপথ দেখিয়েছে জনগণ তাদের ইচ্ছা বহিঃপ্রকাশ কিভাবে ঘটান, এবং যার প্রেক্ষিতে বাংলাদেশের সকল মানুষের সমর্থনে এখন ডক্টর ইউনূসের সরকার আছেন। সুতরাং ইচ্ছা বা অভিপ্রায় প্রকাশ করার জন্য নির্বাচন ব্যবস্থার বাইরেও সুযোগ আছে, যেটা বিপ্লবের মধ্য দিয়ে প্রকাশিত হয়েছে। দ্বিতীয় কথা হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যখন এই সংবিধানে ইন্ট্রোডিউস করা হয়েছিল 1990 সালে, আমাদের সবারই মনে আছে, সকল দলের সম্মিলিত সিদ্ধান্তের ভিত্তিতে কিন্তু সেটা হয়েছিল, কিন্তু সেটা কিন্তু নির্বাচন ছিল না। সুতরাং জনগণের ইচ্ছা এবং অভিপ্রায়ের মাধ্যমেই তত্ত্বাবধায়ক ব্যবস্থাটা এসেছে। সুতরাং 3 মাসের জন্য তারা যে একটা বিশেষ দায়িত্ব পালন করেন, এইটা তারা অনির্বাচিত হিসেবে সালে কিন্তু অ্যাজ সাচ এইভাবে বলার সুযোগ নেই। কারণ তাদের এই মাননীয় চিফ প্রসিকিউটর 90 সালে কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আসে নাই, একটা অস্থায়ী রাষ্ট্র কাঠামো আসছে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আসছে কিন্তু 96 সালে জনগণের অভিপ্রায় নিয়ে, ঠিক আছে, সংসদ দিয়ে আসছে 96 সালে, ঠিক আছে। কিন্তু ওই যে এই যে ধারণাটা, এই যে তত্ত্বাবধায়কের ধারণাটা ইন্ট্রোডিউসড হয়ে গেল, সেটা কিন্তু সকল দলের সম্মিলিত সিদ্ধান্তের ভিত্তিতে হয়েছে, সরকারি দল এবং বিরোধী দলের। তাহলে সকল মানুষের সম্মতির ভিত্তিতে যেটা হলো, সেটাই তো জনগণের ইচ্ছা এবং অভিপ্রায়ের বহিঃপ্রকাশ। সুতরাং এই বহিঃপ্রকাশের মধ্য দিয়ে যে সরকারটা আসছে তত্ত্বাবধায়ক ব্যবস্থা, এটা অনির্বাচিত বলার কোনো সুযোগ নেই, কারণ এটা জনগণের অভিপ্রায়ের সরকার। হয়তো কথিত যে নির্বাচন, সেই নির্বাচনের মাধ্যমে আসছে না। দিস ইজ নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে সরকারের ইচ্ছার সাথে আদালতের ইচ্ছা মিলে গেল কি করে? আপনি দেখবেন সোজা পথ সবসময় একটা হবে। সে যেদিক থেকে আপনি দেখেন সোজা পথ একটাই। আদালত যদি ন্যায়সঙ্গত এবং সংবিধান সম্মত বিচার যখন করবেন, যেটা গণমানুষের আকাঙ্ক্ষা, সেটার সাথে মিলে যাওয়াটা অস্বাভাবিক কিছু নয়। ওকে, আমরা কি আবার এটা আমি বুঝতে পারছি। আপনি মানে আপনি কি আবার সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি মডেলে ফিরে যেতে চান? মানে আমাদের কিন্তু 2006-07 একটা খারাপ অভিজ্ঞতা আমাদের আছে কিন্তু। জি জি, যে কারণে কোর্টে এই কথাগুলি উঠছে বারবার। যে আমি যেটা মনে করি, আমি পূর্ণাঙ্গ জাজমেন্টটা দেখিনি, পাইনি এখনো। আমি মনে করি যে এই যে বিচারপতিদের আর সর্বশেষ অবসরপ্রাপ্ত বিচারপতিদেরকে নিয়ে যে তত্ত্বাবধায়ক ব্যবস্থা গঠনের ব্যাপারটা, এইখানে অবশ্যই নেসেসারি পরিবর্তন আনা উচিত। কারণ তা না হলে এই পদটাকে টার্গেট করে যে সমস্ত অপকর্মগুলো হয়, সেখানে বিচারপতিদের বয়স নিয়ে কথাবার্তা, বা কাকে প্রধান বিচারপতি করা হবে, কাকে সুপারসিড করা হবে, কে আমার অনুগত হবে, এই যে অশুভ এবং অস্বাস্থ্যকর একটা প্রতিযোগিতা শুরু হয়ে যায়, এই ব্যাপারটা অ্যাড্রেস করা উচিত। এটা সম্মিলিত সিদ্ধান্তের ভিত্তিতে যে সংবিধান সংস্কারের জন্য যারা কমিশন করেছেন, আমার মনে হয় তারা যদি একটা যুক্তিসঙ্গত একটা বিষয় এখানে ইন্ট্রোডিউস করেন, সেটাই জাতির আকাঙ্ক্ষার সাথে সঙ্গতিপূর্ণ হবে। ব্যবস্থাটা থাকা উচিত। তবে ওই সর্বশেষ প্রধান বিচারপতি বা এই যে ব্যাপারটা
ব্যাপারটা, এই ব্যাপারটা আমি মনে করি এটা অবশ্যই পুনর্বিবেচনার দাবি। মানে 3 জোটের রূপরেখা তো একটা আমাদের সবার ইচ্ছার অভিপ্রায়, আমরাও সে সময় মাঠে ছিলাম তাজুল ভাই, আমাদের ইচ্ছারও আসলে অভিপ্রায়ই ঘটছে, এতে কোনো মানে ইচ্ছারও প্রকাশ করছে, অভিপ্রায়েরই প্রকাশ করছে, কিন্তু আমরা তো সর্বশেষ প্রধান বিচারপতিকেই ভাবছিলাম যে তাকে নিয়ে কোনোদিন কোনো কিছু করা হবে না, বিতর্ক হবে না। আমরা যদি এখন বিআরটিসির চেয়ারম্যানকে সর্বশেষ মানে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করি, তো বা আর কাউকে কি করা সম্ভব, মানে যেখানে সর্বশেষ প্রধান বিচারপতিটা ফেল করেছে ফর্মুলা, সেটাও নিশ্চয়ই আমাদের ভাবতে হবে। কিন্তু আমরা যে প্রশ্ন আগে করেছিলাম সেইটারও যদি আপনি একটু বলেন যে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে যে কমিশন, তাজুল ভাই, বিডিআর হত্যাকাণ্ড নিয়ে যে কমিশন, সেই কমিশন গঠন, মাঝখানে আমি শুনতে পাচ্ছি না এই মুহূর্তে। আচ্ছা, এখন কি শুনতে পাচ্ছেন তাজুল ভাই? আপনি কি আজকে আমার জানা নাই যে টেকনিক্যাল, তাজুল ভাই আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন এখন? না উনি বোধহয় আমাকে, উনি বোধহয় আমাকে ঠিক করে শুনতে পাচ্ছেন না, অনেকে শুনতে পাচ্ছেন না। আমি আসবো আবার আপনার কাছে একই প্রশ্নে, যে এখন এই বিডিআর হত্যাকাণ্ড নিয়ে যে কমিশন গঠন করা হলো না ব্যারিস্টার আসলাম, এটা নিয়ে আপনি কোনো কিছু বলবেন যে এটাকে আসলে কমিশন করা উচিত ছিল, এই বিচারটা বা এখানে যে ঘটনাগুলি সেটা আসলে তদন্ত করা উচিত ছিল কিনা, সরকার কি এটা চাপা দিতে চেষ্টা করছে কিনা, বা কেউ কেউ বলছে যে আর্মি চাচ্ছে না যে এটার মধ্যে একটা কমিশন হোক, আপনার টেকটা একটু আমি জানতে চাই। জি, আমি পত্রপত্রিকায় যতটুকু দেখলাম যে বিচারাধীন আছে এই বিষয়টা, এবং সেই কারণেই কমিশন গঠন করা থেকে আপাতত বিরত থেকেছে, ইফ আই এম নট মিস্টেকেন। আমি এতটুকু দেখেছি, যদি বিচারাধীন থাকে তাহলে তো এই ব্যাপারে আপাতত কমিশন গঠন করা থেকে বিরত থাকাই ভালো, কিন্তু বিচারাধীন যদি না থেকে থাকে, আমি এই তথ্যটা এখনো নিজে ভেরিফাই করিনি, সেই ক্ষেত্রে কমিশন গঠন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এটা তো একটা বিচারাধীন তো আছেই, মানে এটা একটা অনেকগুলি লেয়ারের বিচার এখানে হচ্ছে, সেইখানের মধ্যে কিছু বিচার হয়েছে, সেটার মধ্যে যে অ্যাপিলের মানে বিচারের বিরুদ্ধে আপিল পেন্ডিং আছে অনেকগুলির বিচার হচ্ছে, মানে কোনো না কোনো ফরম্যাটে অসংখ্য বলা ঠিক হবে না, মানে আমার কাছে সংখ্যাটা নাই, অনেকগুলি মামলা আসলে বিচারাধীনের মধ্যে আছে। কিন্তু এর মধ্যে এনকোয়ারি কমিটি তো কোনো গঠন করা হয়নি কোর্টের অর্ডারের মাধ্যমে। মানে এই যে মামলাগুলোর কথা আপনি বললেন, এই তথ্যটা আমার জন্য জানাটা একটা প্রয়োজন, যে মামলাগুলোতে যদি কোর্টের মাধ্যমে কোনো এনকোয়ারি কমিটি গঠন করা হয়েছে এবং এনকোয়ারির আদেশ দেয়া হয়েছে এবং সেই প্রক্রিয়াটা চলমান, তাহলে তো আমাদের আলাদা করে আর কোনো কমিশনের প্রয়োজন নাই। কিন্তু সেটা যদি না হয়ে থাকে, সেই ক্ষেত্রে অবশ্যই এখানে ফ্যাক্ট ফাইন্ডিংটা তো ক্রিটিক্যাল, তারপরে না মামলা দায়ের করা হবে। তো ফ্যাক্ট ফাইন্ডিং এর জন্য তো একটা কমিশন গঠন করা অ্যাবসলিউটলি ক্রিটিক্যাল, যদি সেটা কোর্টের আদেশের মাধ্যমে অলরেডি না হয়ে থাকে। ওকে, আমরা একটু জনাব তাজুল ইসলামের কাছ থেকে এটা শুনি যে আপনি ব্যারিস্টার রাশনাম ম্যামকে সম্ভবত শুনতে পেয়েছেন যে আমরা প্রশ্ন করেছিলাম যে বিডিআর নিয়ে, সেটি আগে প্রশ্ন করেছিলাম বিডিআর হত্যাকাণ্ড নিয়ে কমিশন গঠন করাটা জরুরি ছিল কিনা, কমিশন গঠন থেকে সরকার পিছিয়ে আসলো কেন, আপনার টেকটা একটু আমরা শুনতে চাই। আমি জানি না যে সরকার পিছিয়ে এসেছেন কিনা বা এই পিছিয়ে আসার পেছনে কি কারণ, তবে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে সবার মধ্যে যেটা প্রশ্নটা ছিল যে আগের বিচারে উইচ হান্টিং করা হয়েছে, প্রকৃত তদন্ত রিপোর্টকে ধামাচাপা দেওয়া হয়েছে, পেছনের যারা মাস্টার মাইন্ড ছিলেন তাদেরকে আড়াল করা হয়েছে, এবং যারা ক্ষমতাসীনদের মধ্য থেকে ঊর্ধ্বতন ব্যক্তিরা জড়িত ছিলেন তাদেরকে বিচারের বাইরে রেখে এটা নিরীহ যে সমস্ত সিপাহীরা, আপনি বলছেন যে বেসড অন ফ্যাক্টস নাকি হিয়ারসে? এটা দেখুন, এগুলো হিয়ার্সের বাইরে তো প্রত্যক্ষদর্শী যারা ছিলেন, যারা ভুক্তভোগী, যারা বিডিআর এর হত্যাকাণ্ডের সময় যারা নানানভাবে এর দ্বারা প্রভাবিত হয়েছেন, সেই সমস্ত লোকদের কাছ থেকে শুনে আমরা বলছি, এবং বিশেষ করে সেনাবাহিনীর তদন্ত রিপোর্ট, এই সমস্ত জিনিস কিন্তু আলোর মুখ দেখেনি। সুতরাং এই যে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষাকারী একটা বিশাল বাহিনীকে রাজধানীর বুকে বসে বসে সেনাবাহিনীর তদন্ত রিপোর্ট পৃথিবীতে কখনো কোথাও, মানে বাংলাদেশে কখনো কোন তদন্ত রিপোর্টকে আলোর মুখ দেখেছে? বাংলাদেশের দুজন প্রেসিডেন্ট ক্ষমতায় থাকা অবস্থায় সেনাবাহিনীর কিছু কর্মকর্তাদের দ্বারা নিহত হয়েছেন, সেই সব ব্যাপারে চট করে কিছু তদন্ত কমিটিও হয়েছিল, সেগুলির রিপোর্ট কি কখনো এসছে আলোর মুখে? এটা আগে আসেনি বলে আসবে না, এটা আমি বিশ্বাস করি না। অতীতে বাংলাদেশ 52 বা 54 বছরের বাংলাদেশ এবং 5ই আগস্টের পরে বাংলাদেশকে আমরা ভিন্ন বাংলাদেশ মনে করি। আমরা মনে করি এই জিনিস আলোর মুখে আসতে হবে, কারা আমাদের সেনাবাহিনীকে এইভাবে সিস্টেম্যাটিক ওয়েতে ধ্বংস করার জন্য যে কাজ করেছে, সেটার ব্যাপারে একটা কমিশন হয়ে ফ্যাক্ট ফাইন্ডিং হওয়াটা জরুরি। আগের বিচারগুলো যথার্থ প্রক্রিয়ায় হয়েছে কিনা সেটাও বের করা জরুরি, এবং এই বের করার না হলে বাংলাদেশে এই যে একটা
এই বিপুল সংখ্যক সেনাবাহিনীর অফিসারদের স্বজনরা যারা তারা মনে করেন যে তাদের প্রতি জাস্টিস করা হয়নি, তাহলে এই বেদনার কিন্তু উপশম করা সম্ভব নয়। যদি এটা কমিশন করা না যায়, সেই ক্ষেত্রে এই বিচারটা যেমন আজকে তার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে অভিযোগ নিয়ে এসেছেন যে এটাকে ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি হিসেবে ট্রিট করা যায় কিনা, একটা সেনাবাহিনীকে সিস্টেম্যাটিক ওয়েতে ধ্বংস করার জন্য এটা করা হয়েছে। তা আমরা যদি সেটা বিচারের জন্য আমরা বিশ্লেষণ করে দেখবো যে এখানে করা যায় কিনা, কিন্তু একটা রাষ্ট্রের একটা বাহিনীকে যদি একটা বড় পরিকল্পনার অংশ হিসাবে একদিক থেকে নির্মূল করার চেষ্টা করা হয়, ডেফিনেটলি সেটা ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটির আন্ডারে পড়বে। কিন্তু এইটা খুবই ইন্টারেস্টিং না? মানে আমরা যখন এইটা ভাবি তখন আমরা ভাবি যে এইটা দিয়ে বাংলাদেশের কেউ বা কোনো একটা মহল কোনো কিছু একটা অ্যাচিভ করতে পারে, 57 জন আর্মি অফিসারকে মেরে ফেলে কোনো একটা মহলের কোনো একটা উপকার হতে পারে। এইটা কি আমার রাজনৈতিক প্রতিপক্ষকে একটা বদনাম বা একটা অন্য কিছু দেওয়ার একটা পরিকল্পনা? মানে আমি আসলে হিসাব মিলাতে পারি না যাতে কার লাভ হবে। ধরেন আওয়ামী লীগের কি লাভ হবে এই 57 জনকে আর্মি অফিসারকে মেরে ফেলার ক্ষেত্রে তারা যদি একটা ভূমিকা রাখতো, বা মানে প্লটটা কি আসলে? জনাব তাজুল ইসলাম, দেখুন এখানে যে শুধু আওয়ামী লীগে ইনভলভ ছিল এটাই কি, এটা তো শেষ কথা নয়। আমার প্রতিরক্ষা বাহিনীর উপরে যখন আঘাতটা আসছে, এটা শুধুমাত্র আওয়ামী লীগের আসছে না, এর সাথে পেছনে আরো কোনো বড় শক্তি জড়িত আছে, সেটা বের করার প্রশ্ন কিন্তু আসছে। আপনি গত 16 বছরে আওয়ামী লীগের শাসন যদি দেখেন, যে ক্রমান্বয়ে এই দেশটাকে কিভাবে একটা রাষ্ট্রের প্রতি নির্ভরশীল করে তৈরি করা হয়েছে, এবং বিভিন্ন সময়ে আমাদের রাষ্ট্রের যে নির্ভরশীলতা এবং আজকে যে বাংলাদেশ জুড়ে ভারত বিরোধী মনোভাবের যে তুঙ্গে ওঠাটা, এটার পেছনে এইভাবে ক্রমান্বয়ে আমাদের রাষ্ট্র ব্যবস্থার সবকিছুকে ভারতমুখী করার যে প্রবণতা, এটার সাথে যদি আপনি চেইন করে চিন্তা করেন, তাহলে এটা কিন্তু অ্যান্সার পাওয়া সম্ভব হতে পারে। যেখানে রাষ্ট্রের সার্বভৌমত্বের প্রশ্ন জড়িত আছে, যেখানে যে একটা আমার প্রবল শক্তিশালী একটা প্রতিবেশী রাষ্ট্র, সেটা যদি তার কলোনিয়ালিজম বলেন, তার আগ্রাসী নীতির কথা বলেন, তারা যদি পেছন থেকে কলকাঠি নেড়ে থাকে, এবং যারা ক্ষমতায় ছিলেন গত আমি এই প্রশ্নটা নিয়ে আসলে একটু জনাব তাজুল ইসলাম, সিরিয়াসলি আমরা কি আসলে আমাদের সার্বভৌমত্ব নিয়ে মানে চিন্তা করতে, মানে আমরা চিন্তা করতেছি যে আমাদের মানে ভারত আমাদের আক্রমণ করে আমাদেরকে অধীন করে ফেলতে পারে, এটা সত্যি একটা সিরিয়াস চিন্তা? না, এটা আমি বলছি আক্রমণ করা নয়। আপনি সব রাষ্ট্র সবসময় আক্রমণ করে দখল করতে হবে এমন নয়। ইনফিল্ট্রেশনের মাধ্যমে গত 16 বছরে বাংলাদেশকে যেভাবে ভারত নির্ভর করা হয়েছিল প্রত্যেকটা সেক্টরে, আপনি প্রত্যেকটা সেক্টর যদি বিশ্লেষণ করেন, তাহলে তো দখল করার প্রয়োজন নেই। আপনি একটা ওসি নিয়োগ করার আগে যদি ভারতীয় দূতাবাসের পরামর্শ নিতে হয়, তাহলে সেই রাষ্ট্র তো দখল করার প্রয়োজন নেই। এই সব বিষয়গুলো পেছন থেকে কমিশন গঠন করে এটা দেখা উচিত যে এই কাজগুলো কিভাবে হয়েছিল, এই কাজগুলো আমাদের সৈনিকেরা কিভাবে আমাদের অফিসার থেকে হত্যা করলো, এই ফ্যাক্টস ফাইন্ডিং তো হয়নি। এটা অবশ্যই এটাকে বের করা উচিত জাতির স্বার্থে, ভবিষ্যতের স্বার্থে। বেশ, রাষ্ট্র ইমাম কি মনে করেন যে এটা কি আসলে, আমার মূল প্রশ্নে যাওয়ার আগে আপনি যদি একটু ছোট করে বলেন যে এটা কি আসলে একটু পলিটিক্যাল রেটরিক বেশি, মানে একটা ইন্ডিয়া সার্বভৌমত্বের উপর হামলা, সেই কারণে একটা হইতে পারে ওরকম? ইটস লাইক আপনার কাছে কি মানে আপনি বিডিআর মিউটিনির কথা বলছেন? বিডিআর মিউটিনি সহ আর যে বয়ান, যে ধরেন বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকির মুখে, আবার এটা অবশ্য তাজুল ইসলাম খুব সুন্দর করে বলছেন যে সার্বভৌমত্ব তো আসলে দেশটাকে দখল করে হবে না, নানাভাবেও এটা হইতে পারে। আপনার টেকটাও একটু শুনি। জি জি, মানে এইটুকু বক্তব্যের সাথে তো আমি একমত যে দেশটাকে দখল করা ইজ নট দ্য অনলি ওয়ে। এছাড়া অন্যান্য বিভিন্ন ভাবে করা যায়। একটা দেশকে যদি আপনি ট্রেড এন্ড কমার্সের দিক থেকে ক্রিপল করে ফেলেন, তাহলেও কিন্তু এটা আমাদের সার্বভৌমত্বকে অ্যাটাক করা হবে। আমি যেটা জানতে চাইছিলাম যে আমরা এই কথাগুলি বলার সময় ফ্যাক্টস এন্ড ফিগার দেখে, স্ট্যাটিস্টিক্স দেখে আমরা বলতেছি কিনা গত 15 বছরের ট্রেড এন্ড কমার্স, তার আগে, কারণ আমরা কিন্তু বরাবরই দেখেছি, যেমন ধরেন বিএনপি ভারতে গ্যাস পুরো একটা, মানে বিবিআনার গ্যাস পুরোটাই রপ্তানি করে দিতে চেয়েছিল ভারতকে। তো আমরা যে সরকারি ক্ষমতায় আসুক তার আসলে এক ধরনের সুবিধা করতেই দেখি, তার সাথে তো একটা ইন্ডিয়া সাথে শেখ হাসিনা হয়তো বেশি করছে, কিন্তু আমরা তো হিস্টোরিক ভাবে তাই দেখি আসলে। মানে এটা আমরা কেন এটা বলবো? মানে এখানে আমি একটা কথা বলি খালেদ, সেটা হচ্ছে গিয়ে আমরা তো এই গ্লোবালাইজেশনের যুগে বাংলাদেশ তো আইসোলেটেড ভাবে এক্সিস্ট করতে পারে না। সো ভারত আমাদের শক্তিশালী প্রতিবেশী, এবং নানাভাবে ভারতের সাথে আমাদের সম্পর্ক আজকের না, সেটা হিস্টোরিক্যালি বলেন, কালচারালি বলেন, ভাষাগতভাবে বলেন, ট্রেড এন্ড কমার্স বলেন, প্রত্যেকটা বর্ডার শেয়ারিং তো আমি বাদই দিলাম, আছে
প্রত্যেকটা ভাবে কিন্তু ইন্টেগ্রালি কানেক্টেড এই দুটো দেশ। সো আমাদের ভারতকে যেরকম প্রয়োজন, ভারতেরও আমাদেরকে সেরকমই প্রয়োজন। সো আমাদের অ্যাটিটিউডটা রাইট নাও হওয়া উচিত একটা সুসম্পর্ক গড়ে তোলার, কাদা ছোড়াছড়ি না করে, মানে পেছনের দিকে না তাকিয়ে সামনের দিকে তাকানো উচিত। কোন ধরনের ধরেন যেরকম ডিসইনফরমেশন ক্যাম্পেইনটা ভারত শুরু করেছিল এই পতনের পর থেকে নিয়ে, যেটা এখন পর্যন্ত কিছু দূর হলেও চলছে, সেটা আমরা কিভাবে কাউন্টার করব? আমরা কিন্তু সেটাকে উগ্রভাবে কাউন্টার করলে হবে না, আমাদের সেটাকে কাউন্টার করতে হবে ফ্যাক্টস দিয়ে। আমরা ফ্যাক্টস গুলো পুরো বিশ্বের কাছে, ভারতের কাছে তুলে ধরবো যে এটা ডিসইনফরমেশন কেন। আমরা যদি এই এক্সট্রিমিজমকে এক্সট্রিমিজম দিয়ে কাউন্টার করি তাহলে তো হবে না, কারণ দুটো দেশকেই তো দুটো দেশের প্রয়োজন। এবং কিছু দূর হলেও ভারত থেকে যখন ফরেন সেক্রেটারি আসলেন, ওনার বক্তব্যের সাথে মানে উনি বক্তব্য দিলেন যে ওনাদের সাথে মিডিয়া থেকে যে ডিসইনফরমেশন ক্যাম্পেইন, সরকারের সাথে ভারতের সেই ক্যাম্পেইনের কোনো সম্পৃক্ততা নেই। আচ্ছা, হয়তো আমরা এটা বিশ্বাস করি না এবং না করাটাই স্বাভাবিক, কারণ বেশিরভাগ এই ক্যাম্পেইন হয়েছে গদি মিডিয়াগুলো থেকে। বাট হ্যাভিং সেড দ্যাট, ওনারা যে এরকম একটা বক্তব্য এখন করছেন অফিশিয়ালি, এটা হয়তো একটা ইন্ডিকেশন যে সামনে গিয়ে ওনারাও একটা সুসম্পর্ক গড়তে চাচ্ছে বাংলাদেশের মানুষের সাথে, অ্যাজ অপোজ টু শেখ হাসিনার সাথে, মানে কোনো ব্যক্তি বা পার্টির সাথে। আচ্ছা, আমি খালি এতটুকুই বলবো খালেদ ভাই যে আমরা ফ্যাক্টসের ভিত্তিতে এর কথা এখন বলা উচিত এগিয়ে গিয়ে, অ্যাজ অপোজ টু পলিটিক্যাল রেটরিক অর এনিথিং এলস। জি, আমাদেরকে চ্যানেল 24 সরাসরি দেখাচ্ছিল। চ্যানেল 24 এখন টপ অফ দ্য আওয়ার নিউজের জন্য চলে যাবে সেই, কিন্তু আমরা আরও কিছুক্ষণ আপনার সাথে থাইকা যাব। সেই জন্য আমি ব্যারিস্টার রাশনা ইমামের কাছে যে প্রশ্নটা করতে চাই, সেই প্রশ্নটা নিয়ে আবার জনাব তাজুল ইসলামের কাছেও আসবো। যে আপনি জানেন যে সম্প্রতি প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে যে প্রতিবেদন জমা দিয়েছে গুম সংক্রান্ত তদন্ত কমিশন, সেখানে অনেক গুরুতর অভিযোগের একটি হচ্ছে আওয়ামী লীগ শাসনামলে গুমের সঙ্গে ভারতের সম্পৃক্ত থাকার অভিযোগ। আমাদের প্রশ্ন, এটা অভ্যন্তরীণ বিষয় হলে এটার উদ্যোগ তুলনামূলকভাবে সহজ হতো, যেমন আমরা এটা পরীক্ষা করাটা সহজ হতো, কিন্তু ভারতের সম্পৃক্ততার যে অভিযোগ, আমরা কাগজে অভিযোগ যে আমরা দেখলাম, তা নিয়ে আমাদের সরকার আসলে কি করতে পারবে, নাকি শুধু কাগজে এই বিষয়টি থেকে যাবে? আমরা জনাব তাজুল ইসলামের কাছে আসবো। আমরা একটু ব্যারিস্টার রাশনা ইমামের কাছে শুনতে চাই যে গুমের সাথে যে ভারতের সম্পৃক্ত থাকার অভিযোগ, গুম সংক্রান্ত তদন্ত কমিশন যেটা বলেছে, সেইটার ক্ষেত্রে আমাদের আসলে কি করার আছে, বা আসলে সরকারের উদ্যোগটা কি হওয়া উচিত? যে আপাতত যে রিপোর্টটা, প্রতিবেদনটা বের হয়েছে, এখানে তো আমার ধারণা প্রাথমিকভাবে প্রমাণ পাওয়া গেছে, এই ভাষাটা ব্যবহার করা হয়েছে সোফার শেখ হাসিনা এবং তার দলের শীর্ষস্থানীয় কিছু নেতাদের কথা। ভারতের ব্যাপারে যে এভিডেন্সটা পাওয়া গেছে, ওটার ভাষাটা কিন্তু আমি শিওর না, আপনি হয়তো আমাকে কারেক্ট করতে পারবেন। ওখানে যদি বলে থাকে প্রাথমিকভাবে, সেক্ষেত্রে আমি বলবো আমরা আগে পূর্ণাঙ্গ ফাইনাল রিপোর্টটা দেখে নিই, যে ওই রিপোর্টে কি কি তথ্য বেরিয়ে আসে, এবং তার সাথে এভিডেন্স দেখে নিই। এভিডেন্স দেখার পরেই কিন্তু উই উইল বি ইন আ পজিশন যে আমরা এটাকে কিভাবে অ্যাপ্রোচ করব। প্রথমে কি ডিপ্লোম্যাটিক ভাবে অ্যাপ্রোচ করব, নাকি অন্য কোনো ভাবে অ্যাপ্রোচ করব? বাট আমাদের তথ্য নিয়ে কথা বলা উচিত, এভিডেন্স হাতে নিয়ে কথা বলা উচিত। আমার ধারণা জনাব তাজুল ইসলাম আমাদের এই ব্যাপারে একটু সাহায্য করতে পারবেন। জনাব তাজুল ইসলাম, যে গুম সংক্রান্ত তদন্ত কমিশনের রিপোর্টে এই জাতীয় কাজের জন্য ভারতের সম্পৃক্ততা থাকার অভিযোগ এসছে বলে আমরা জেনেছি, এইটার ক্ষেত্রে আসলে সরকারের কি করার দরকার, এবং এটা কিভাবে, মানে আপনি আরেকটু আমাদেরকে একটু জানাবেন কিনা যে এটাতে আসলে আমরা মানে ইনফরমেশনটা কি? কারণ আমরা পত্রপত্রিকায় পড়েছি যে এই ভারতীয় সম্পৃক্ততা পেয়েছে গুম সংক্রান্ত কমিশন, কিন্তু আমরা এর চেয়ে বেশি কিছু জানতে পারিনি এখনো। জি, আমি গুম কমিশনের রিপোর্টের ব্যাপারে আংশিক যেটা প্রকাশিত হয়েছে সেটা আমি নিজেও দেখেছি এবং পত্রপত্রিকাতেও এসেছে। সেখানে কিন্তু তারা খুব সুনির্দিষ্টভাবে বলেছে যে ভারত সরকার কিভাবে এই গুম সংগঠনের ব্যাপারে সহায়তা করেছে। সেখানে তারা উদাহরণ হিসেবে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদকে যে ভারতের সীমান্তে নিয়ে যাওয়ার পরে ভারত তাকে আটক করে যে কিভাবে এত বছর আটকে রেখেছে সেই প্রসঙ্গটা নিয়ে এসেছেন সুখরঞ্জন বালির কথা, যে সুখরঞ্জন বালিকে যখন এই ট্রাইব্যুনালের প্রাঙ্গণ থেকে অপহরণ করা হয়, তারপরে তাকে পুশব্যাক করা হয় ইন্ডিয়ার মধ্যে, এবং সেখানে ইন্ডিয়ান পুলিশ সবকিছু জানা সত্ত্বেও বিএসএফ তাকে নিয়ে গিয়ে দমদম কারাগারে তাকে আটক রাখে অন্যায়ভাবে অনুপ্রবেশের দায়ে। এইরকম আরো অনেকগুলো গুম ভিকটিমের সাক্ষাৎকার তারা নিয়েছেন, যাদেরকে বিভিন্ন সময় ভারতে নিয়ে যাওয়া হয়েছে, সেখানে আটকে রাখা হয়েছে, পরবর্তী সময়ে তারা মুক্তি পেয়ে হয়তো এসেছেন নানানভাবে। এখানে একটা জিনিস গুম কমিশনের রিপোর্টে তারা খুব ক্লিয়ার বলেছেন, যেটা আরো ডিটেলটা যখন প্রকাশিত হবে তখন জানা যাবে, যে এই গুমের কার্যক্রমকে ফ্যাসিলিটেট করার ব্যাপারে আন্তঃসীমান্ত যোগাযোগের একটা ব্যাপার আমরা এখানে লক্ষ্য করেছি।
এবং বিশেষ করে এই বিষয়গুলোকে হাইলাইট করে কিন্তু এই কমিশন এবং তাদের যেটুকু প্রকাশযোগ্য রিপোর্ট সেখানে তারা বলেছেন যে এটার সাথে ভারতের সম্পৃক্ততা পাওয়া গেছে। এখন রাষ্ট্র হিসাবে আমাকে এই জিনিসটাকে ডিল করতে হবে। আমার একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, আমার একটা বিচার বিভাগীয় একজন সর্বোচ্চ আদালতের বিচারপতির নেতৃত্বে গঠিত যে কমিশন যখন তারা ফাইন্ড করবেন যে এই রাষ্ট্রের আভ্যন্তরীণ কোনো অপরাধের ক্ষেত্রে প্রতিবেশী দেশ তাদেরকে ফ্যাসিলিটেট করছে, আমাদেরকে অবশ্যই ডিপ্লোম্যাটিক্যালি তাদেরকে সেগুলো চ্যালেঞ্জ করতে হবে, তাদের সেই ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করতে হবে। এর বাইরে তো আমরা যা করার এর বাইরে তো আর খুব বেশি কিছু করতে পারবো না। ডিপ্লোম্যাটিক্যালি এই জিনিসটাকে জানা এবং সেটাকে অ্যাড্রেস করা এটা রাষ্ট্রের পক্ষ থেকে করতে হবে। এবং পরবর্তী সময় বিশেষ করে জুলাই আগস্টের এই বিপ্লব চলাকালীন সময়ও আমরা এভিডেন্স পাচ্ছি যে যখন সীমান্ত খালি করে আমাদের সৈনিকদেরকে দেশের অভ্যন্তরে নিয়ে এসে ছাত্র জনতার উপরে আক্রমণ করার জন্য কিন্তু বারবার চাপ দেওয়া হয়েছে, সেই এভিডেন্স গুলো আমাদের হাতে এসেছে। এবং সেই সময়ে বলা হয়েছে যে সীমান্ত খালি করে আমরা কিভাবে এটা নিয়ে আসবো। তখন তদানীন্তন যে প্রধানমন্ত্রী যিনি পালিয়ে গেছেন তিনি বলছেন যে না, সীমান্তের ওপারের দেশ সাথে কথা হয়েছে, সীমান্তে কোনো সমস্যা নেই, তোমরা সব চলে আসো। ইট ইন্ডিকেটস যে সীমান্তের ওপারে যারা আছে তারা কোনো ডিস্টার্ব করবে না, তাদের সাথে যে বোঝাপড়া আছে এই জিনিসগুলো কিন্তু আমাদের এভিডেন্সে এখন দিনকে দিন এটা স্পষ্ট হয়ে যাচ্ছে। যে কারণে এই জিনিসগুলো বাংলাদেশের এই তরুণ ছাত্র জনতা যে ভারত বিরোধী যে মনোভাব যাদের তুঙ্গে উঠেছে, এত বছরের নিপীড়ন নিগ্রহ, এখানে যে তাদের সম্পৃক্ততা প্রকাশ্যে অপ্রকাশ্যে নানানভাবে সেটা ছিল, সেটা ভাষা পেয়েছে এই গুম কমিশনের রিপোর্টের মধ্য দিয়ে। মানে আমি আসলে এই রাজনৈতিক বয়ানটা বুঝতে চেষ্টা করি, মানে শেখ হাসিনা নিজে যেগুলি অপরাধ করতেছে, নিজে যেগুলি কাজ করতেছে, সেগুলিরও দায় সবটাই আমরা ভারতের উপরেই দিব এখন, তাই তো? না, আমরা তা বলছি না। আমরা যেটা বলছি যে দেখুন, শেখ হাসিনার এই অপরাধগুলো সংগঠনের ব্যাপারে তাকে নানানভাবে ফ্যাসিলিটেট করা হয়েছে। তার সর্বশেষ দৃষ্টান্ত হচ্ছে যে তাকে তো ফ্যাসিলিটেট চীনও করছে, দুইটা সাবমেরিন দিছে ভারতের এটা টহল দেওয়ার জন্য। সাবমেরিন এই যে পদ্মা সেতু বানাইতে টাকা দিছে, মিথ্যা কথা বলে বলে সে টাকা। হ্যাঁ, সাবমেরিন কিন্তু কোনো ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি সংগঠনের কাজে ব্যবহৃত হয়নি। এবং পদ্মা সেতুতে ঋণ যেটা দিয়েছে সেটা দিয়ে বাংলাদেশের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হচ্ছে, যদিও সেখানে দুর্নীতি হয়েছে। আমি বলতেছি কিন্তু ধরেন একটা গুমের ক্ষেত্রে যখন সাহায্য করবে, যখন সীমান্ত খালি করে বাংলাদেশের জনগণের উপরে আঘাত করো, তোমার সৈনিককে নিয়ে সীমান্ত খালি করে দাও, এই ধরনের সম্পৃক্ততা এক জিনিস। সেটা তো আপনি বলতেছেন, মানে এটা তো আপনার বলা, মানে আমি তো আর এটার ফ্যাক্ট আমি জানি না। মানে বাংলাদেশের কোন সরকার প্রধান সীমান্ত খালি করে দাও, সৈনিকদের মারা, এটা ইটস লাইক, মানে এটা অনেক বড় স্টেটমেন্ট। মানে এটা নিশ্চয়ই সৈনিকদের মারা না, আমি আপনাকে বলছি দায়িত্ব নিয়ে আমাদের তদন্তের মাধ্যমে আমরা পাচ্ছি যে যখন 5ই আগস্টের যখন ঢাকাকে কন্ট্রোল করতে পারছিল না, তখন প্রাইম মিনিস্টার নির্দেশ দিয়েছিলেন বিজিবিকে যে তোমরা সীমান্ত থেকে ঢাকা শহরের দিকে মার্চ করো। এবং আপনারা জানেন যে 5ই আগস্ট বিভিন্ন রাস্তায় রাস্তায় বিজিবির সাথে ছাত্র জনতার সংঘর্ষ হয়েছে, তারা ঢাকার দিকে মার্চ করছিল। সেই তথ্য আছে। বিডিআর নিয়োগ করতে হলে তো সীমানা থেকেই নিতে হবে, আর কোথাও থেকে তো নিয়োগ করার উপায় নাই, মানে বিজেপিকে নিয়োগ করা। তাহলে সীমান্তকে অরক্ষিত রেখে আপনি সৈনিকদেরকে ঢাকার দিকে মার্চ করতে বলা, এবং সেক্ষেত্রে আবার যখন বলা হয়েছে যে আমি যেটা করব, তো তাহলে তো সীমান্ত অরক্ষিত হয়ে যাবে। তখন তিনি যে অ্যানসার গুলো দিয়েছেন, যেগুলোর প্রমাণ আমরা পেয়ে গেছি আমাদের হাতে, তো এগুলোর থেকে এগুলো অনেক বেশি সত্য কথা, কিন্তু ইট ইজ রিয়ালিটি। ঠিক আছে, আমি মেনে নিলাম। এমনিতেই লোকে বলতেছে যে আমি আওয়ামী লীগের প্রেসিডিয়ামের সদস্য কিনা, কেন তো আওয়ামী লীগের হয়ে কথা বলতেছি যে ভাই আচ্ছা যাই হোক, প্রেসিডিয়াম কিন্তু ফাঁকা আছে, আপনি চাইলে হয়ে যেতে পারেন। এই ফাঁকা হয়ে যেতে পারে না, আপনার ধারণা যে আমি খালি ফাঁকা হইলেই সেই জায়গায় গিয়ে বসি, ব্যাপারটা এরকম না কিন্তু তাজুল ভাই। মানে এটা আমি আচ্ছা, আমার দুইটা প্রশ্ন এটার মধ্যে এটা আছে, সেটা হচ্ছে যে সারা দেশে আওয়ামী লীগ নেতাকর্মীদের আসামি হিসাবে আদালতে হাজির করা হলে তাদের উপর ডিম মলমূত্র নিক্ষেপ, অনেক ক্ষেত্রে আইনজীবীদের কে দাঁড়াতে না দেওয়া, এইটা আপনি দীর্ঘদিন, মানে এইটা আপনি ফেস করেছেন, কারণ আমরা আপনাদের সাথে কথা বলেছি, এইটা আপনি আসলে কিভাবে দেখেন যে এটা ঠিক হচ্ছে? প্রথম কথা হচ্ছে আমার দায়িত্বের মধ্যে আছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এখানে আপনারা দেখেছেন যে তাদেরকে কোনো হাত করা পড়ানো হয় না, তারা খুব পিসফুলি এখানে আসেন এবং তারা হাত নাড়েন, তারা দোয়া চেয়েছেন, তারা হাসি মুখে কথা বলেছেন। এটার জন্য আমাদেরকে ক্রিটিসাইজ করা হচ্ছে যে তোমাদের আগের সব আলেম ওলামাদেরকে হ্যান্ডকাপ পরানো হয়েছে, তোমাদের এখানে আপনাদের সাথে আওয়ামী লীগের ভালোবাসা বেশি, তাজুল ভাইয়ের সাথে আওয়ামী লীগের ভালোবাসা বেশি। হ্যাঁ, এই জাতীয় কথা বলা হচ্ছে।
হ্যাঁ। তো এটা যেটা জজ কোর্টে প্রথম দিকে ধরেন যখন ম্যাজিস্ট্রেট কোর্টগুলোতে তাদেরকে হাজির করা হয়েছে, তখন জাস্ট বিপ্লবের পর একটা তখন একটা ট্রমার থেকে বেরিয়ে আসা, এবং মানুষ তখন অনেক বেশি উত্তেজিত, শহীদদের রক্ত তখনও শুকায় নাই, মানুষ আহত, তখন একটা ইমোশনের ভিত্তিতে যেগুলো হয়েছে সেগুলো অনাকাঙ্ক্ষিত, এগুলো আদালত অঙ্গনে হতে দেওয়া উচিত নয়। তবে এটা কিন্তু এখন বন্ধ হয়ে গেছে, এবং আমরা কেউই চাইবো না যে এই ধরনের পরিবেশ অন্তত আদালতে হোক। আচ্ছা, জয় বাংলা এখন জাতীয় স্লোগান না, কিন্তু এই স্লোগান নিষিদ্ধও না, কিন্তু আমাদের কাছে খবরগুলো এরকম আসতেছে যে জয় বাংলা স্লোগান দিতে গেলে আক্রমণের মুখে পড়তেছে। জয় বাংলা স্লোগান দেওয়ায় বা লেখার কারণে চাঁপাইনবাবগঞ্জে ছাত্রলীগের 2 জন কর্মীকে হত্যা করা হয়েছে। মানে সিরিয়াসলি এরকম ঘটনা ঘটতেছে আসলে তাজুল ভাই? আমার জানা নেই, তবে জয় বাংলা স্লোগানকে যেভাবে অপব্যবহার করা হয়েছে, প্রত্যেকটা অপকর্মের সাথে, হত্যাকাণ্ড, দুর্নীতি করতে গিয়ে জয় বাংলা স্লোগান দিয়েছে, মানুষ মারতে গিয়ে জয় বাংলা স্লোগান দিয়েছে, ব্যালট বাক্স ছিনতাই করতে গিয়ে জয় বাংলা স্লোগান দিয়েছে। এইভাবে যখন একটা অপরাধের স্লোগান হয়েছে, যখনই সে ধরা পড়তে গেছে তখন সে জয় বাংলা বলে ফেলেছে। কারণ হচ্ছে যে কারণ এই জয় বাংলা বলতে গেলে তো আর আওয়ামী লীগের সার্টিফিকেট লাগে না, এটা তো আমিও বলতে পারি, আপনিও বলতে পারেন, তাই না? মুশকিল আসানের যে স্লোগান, এখন যখনই এই স্লোগানটা 16 বছর ধরে একটা অপরাধ সংগঠনের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছে, মানুষ কিন্তু যখনই এখন কেউ আরেকবার জয় বাংলা বলার চেষ্টা করে, তখন জয় বাংলা স্লোগানটা তার শত্রু না, তার পেছনের যে মানুষটার অপরাধী মানসিকতা, তাকে কিন্তু মানুষ আক্রমণ করে। সুতরাং জয় বাংলাকে দোষ দিয়েন না, দোষ দিতে হবে আসলে তার পেছনের মানুষটা, যে এই স্লোগানটাকে অপব্যবহার করে অপকর্মগুলো করেছে। সুতরাং বাংলাদেশে এই পরিস্থিতিটা আরো কিছুদিন থাকবে। আমার মনে হয় যে এই জয় বাংলা স্লোগানে যদি কোনো সমস্যা না থাকে, এটা ঠিক হয়ে যেত আপনারা যদি জয় বাংলা স্লোগান দিতে শুরু করতেন, তাইলে যেহেতু এটা আমাদের মুক্তিযুদ্ধের স্লোগান, এটা তো দেয়াই যেতে পারে, কিন্তু যেহেতু এটা আওয়ামী লীগেরই দেওয়ার জন্য আপনারা এটা রাইখা দিচ্ছেন, তাতে ঝামেলা হয় কিনা। যাই হোক, তাদের আপনাকে ধন্যবাদ, আমাদের সময় নাই, আমরা একটু ব্যারিস্টার আসনাম ইমামকে এই 2টা প্রসঙ্গে খালি আমি একটু শুনতে চাই, যে এক হচ্ছে যে বিপরীত পক্ষের আইনজীবীদের দাঁড়াতে না দেওয়া, আর 2 হচ্ছে যে আসলে যারাই আওয়ামী লীগ, যারাই ছাত্রলীগ, তাদেরকে এখন খুঁজে খুঁজে মেরে ফেলা বা জয় বাংলা হলে মেরে ফেলা, কেস দেওয়া, বা এটা আপনি আসলে কিভাবে দেখেন? মানে পত্রপত্রিকা যে রিপোর্টটা আসে, আমরা এটা তো অত্যন্ত দুঃখজনক, কারণ একজন আইনজীবী হয়ে আমি কখনোই এটাকে সমর্থন করতে পারবো না, কারণ আমাদের সংবিধানেই দেয়া আছে যে দ্রুত এবং প্রকাশ্য বিচার লাভের অধিকার সবার আছে, সে যেই হোক না কেন। সো এইভাবে করে হেনস্থা করা তো একেবারেই উচিত হবে না, এবং আই থিঙ্ক এটা কমেওছে। যেটা তাজুল ভাই বলছিল যে পতনের পর এটা বেড়ে গেছিল, কিন্তু এখন এটা আস্তে আস্তে কন্ট্রোলে আনা হয়েছে, এবং আশা করি সামনে গিয়ে এরকম আর পরিস্থিতি দাঁড়াবে না। সো অবভিয়াসলি এটাকে আমি কোনোভাবেই ভালো চোখে দেখি না এবং সমর্থনও করি না। আপনার আরেকটা প্রশ্ন ছিল হচ্ছে যে, না, 2টি প্রশ্ন আমি একসাথে করেছিলাম, যে ওই যে যারা আইনজীবীদেরকে তাদের মক্কেলদের হয়ে মামলা লড়তে না দেওয়া, যদি তারা আওয়ামী লীগ করে থাকেন, বা তাদের এইটার ব্যাপারে আপনি কি বলবেন? তারা আইনি সুবিধা পাচ্ছেন না, বা আইনজীবীদেরকে দাঁড়াতে দিচ্ছে না, তাদের আইনজীবীদেরকেও হেনস্থা করা হচ্ছে, এইটা আপনি আসলে কিভাবে দেখেন? একেবারেই সমর্থন করছি না, এটা অত্যন্ত নিন্দাই করছি বরঞ্চ, কারণ একই জিনিস আমাদের সংবিধানে তো নিশ্চিত করা হয়েছে, এই রাইট টু ফেয়ার ট্রায়াল, রাইট টু লিগ্যাল রিপ্রেজেন্টেশন, অটোমেটিকলি ওটার থেকে এক্সট্রাপোলেট করলেই চলে আসে। সো এরকম একটা সাংবিধানিক অধিকারকে আমরা কোনোভাবেই কাউকেই বঞ্চিত করতে পারি না, এবং লিগ্যাল রিপ্রেজেন্টেশন পাওয়াটা, মানে থাকাটাও তাদের অধিকার। এই ক্ষেত্রে কিন্তু সরকারও পদক্ষেপ নিতে পারেন, এবং কিছু দূর আমার মনে হয় নিচ্ছেও, যে লিগ্যাল রিপ্রেজেন্টেশন বা লিগ্যাল এইড এর মাধ্যমে সরকার থেকে কিছু নিয়োজিত আইনজীবী ডিফেন্সটা কন্ডাক্ট করার জন্য দিতেই পারেন, এবং আমার ধারণা কিছু দূর দিচ্ছেও, যে ক্ষেত্রে কোনো আইনজীবী পাওয়া যাচ্ছে না, সরকারই পাঠাচ্ছে আইনজীবী ডিফেন্সের জন্য। আমি এখানে একটা লাইন অ্যাড করতে চাই, যে বললেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের আইনজীবী আছেন, এবং কোন রকমের বাধাবিঘ্ন তো নয়, বরং তাদেরকে আমরা বলেছি যে আপনাদের যদি বিদেশি পরামর্শক লাগে আপনারা আনতে পারেন, এবং সব ধরনের সহযোগিতা তাদেরকে আমরা করছি, এবং ফিউচারেও করা হবে। সুতরাং প্রথম দিকে যেটা হয়েছে, ওই যেটা আমি বললাম যে ডিম ছোড়ার কাজটা যেটা প্রথম দিকে উত্তেজনার সময় হয়েছে, ওই সময়ই কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, এটা কিন্তু এখন আর হচ্ছে না। এবং বিশেষ করে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের বিচার হচ্ছে, এখানে খুবই স্মুথ এবং খুবই ভয়ভীতি পরিবেশ, এখানে আইনজীবীরা খুব প্রফেশনাল দায়িত্ব পালন করতে কোনো রকমের বাধা নেই। এই ব্যাপারে কেউ কোনো অভিযোগ করেননি এবং করতে পারবেন না আশা করছি, এবং এই ব্যাপারে আমরা 100% সবাইকে নিশ্চয়তা দিচ্ছি যে এইখানে আসামিদের ডিফেন্ড করতে যারা আসবেন, তারা প্রপারলি প্রসিকিউশন যতটা সুবিধা ভোগ করে ঠিক ততটাই সুবিধা এখানে ভোগ করবেন। এই ব্যাপারে কারো মনে যেন কোনো দ্বিধা না থাকে। আমরা তাদেরকে সব ধরনের আইনগত সুযোগ দেওয়ার জন্য সব ধরনের ব্যবস্থা করছি। জনাব তাজুল ইসলাম, আপনাকে অনেক ধন্যবাদ, ব্যারিস্টার খালেদ ভাই, আমি যদি একটা বক্তব্য অ্যাড করতে পারি খালি এখানে, শুধু
একটা লাস্ট একটা যেটা বলবো যে এই যে বিচার প্রক্রিয়াটা এখন হবে, যেখানে আওয়ামী লীগের শেখ হাসিনা থেকে শুরু করে সকল শীর্ষস্থানীয় নেতা থেকে নিচের দিকে সবাইকে বিচার করা হবে, পুরো পৃথিবী কিন্তু এটার দিকে তাকিয়ে আছে, বিশেষ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আর পৃথিবী কি আমরা তাকিয়ে আছি, ইন্ডিয়া তাকিয়ে আছে, এবং ভারতে ইন্ধন যোগানোর জন্য তো আওয়ামী লীগের লোকজন বসেই আছে। আমার মনে হয় এই ব্যাপারটা একদমই পরিষ্কার। বেরিস্টার রাসনা ইমাম, আপনাকে গ্রহণযোগ্যতাটা খুব দরকার, এটা গ্রহণযোগ্য হতে হবে। বেরিস্টার রাসনা ইমাম, আপনাকে অনেক ধন্যবাদ জনাব তাজুল ইসলাম, আপনাকেও। এবং আমি আসলে তাজুল ভাই যেহেতু কথাটা উঠালেন এবং অনেক দর্শক যেহেতু জানতে চাইছেন, না আমি আওয়ামী লীগের সভাপতির পদও যদি দেওয়া হয় আমি নিতে ইচ্ছুক না, আওয়ামী লীগেরটাও যেমন নিতে ইচ্ছুক না, বিএনপিটাও নিতে ইচ্ছুক না। তাজুল ভাই বাংলাদেশের প্রেসিডেন্ট হন, রাসনা ইমাম প্রধানমন্ত্রী হন, আপনাদের জন্য অনেক শুভেচ্ছা থাকলো। অনেকগুলি রাজনীতি আপনারা করেন, আমি রাজনীতির মধ্যে নাই, আপাতত নাই। আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ জনাব তাজুল ইসলাম, ধন্যবাদ বেরিস্টার রাসনা ইমাম। আপনাকেও ধন্যবাদ খালেদ ভাই। ধন্যবাদ। জি।